প্রথমে বলে নেই ওই যে আমি আসলে দুইটা ইয়ে থেকে লগ ইনে আছি। একটাতে আমি হোস্ট আর একটাতে আমি কো হোস্ট হিসেবে আছি। এই জন্য আমি মোবাইল এবং ল্যাপটপ দুইটা থেকে এন্ট্রি নিচ্ছি। এই জন্য আমার মাঝে মধ্যে আমি হঠাৎ করে দেখি যে কথা বলতে বলতে নেটওয়ার্ক থেকে বেড়ে যায়, তাই আমি সতর্কতার জন্য দুই জায়গা থেকে এন্ট্রি নিয়ে বসে আছি, সমস্যা নাই। তো আরেকটা হচ্ছে যে এখানে আপনাদেরকে আগে বলে রাখি, আগামীতে আপনারা কখনোই ভুল কাজটা করবেন না, ছদ্মনামে আসবেন না, মোবাইল ফোনের ব্র্যান্ডের নামে বা সংখ্যা দিয়ে বা ফোন নাম্বার দিয়ে দয়া করে শর্টকাট কোনো নামে আসবেন না। আসলে আগামীতে আমরা জিজ্ঞেস করব না। যখনই দেখবেন আপনি আউট হয়ে গেছেন, বুঝবেন যে আপনার নাম আপনার আইডেন্টিফাই করেন নাই দেখে আপনাকে আমরা সরাই দিছি। যদি আপনি এখানে থাকতে হয়, অবশ্যই আপনাকে নাম দিয়ে থাকতে হবে, কারণ এটা একটা সিরিয়াস বিজনেস ফোরাম। এখানে ঠাট্টা মস্করা করার কোনো সুযোগ নাই, এখানে আড়ি পাইতে মানুষের কথা শোনার সুযোগ নাই। যারা আড়ি পাইতে কথা শুনে তাদেরকেও কিন্তু ফেরেশতারা তীর মেরে ধ্বংস করে। আপনারা সেটা জানেন কোরআন শরীফ থেকে, যে জিনরা আড়ি পাইতে কথা শুনতো আল্লাহ কি সিদ্ধান্ত কোথায় নিচ্ছে, তখন এটা নিয়ে ফেরেশতারা তাদেরকে তীর মারতো। আমি কথাগুলো এই জন্য বলছি, যারা আড়ি পাইতে কথা শুনে তারা কিন্তু আসলে নিচু প্রকৃতির মানুষ, সাহস নাই এবং স্পষ্ট কোনো কথা বলার, তারা আসুক না এখানে। আমি তো এটা খুলে দিয়েছি, এটা তো সব পিএইচডির পাশাপাশি সাইকেলধারীরা আছে। বাই দ্য ওয়ে, একটু আগে দেখলাম এই ফর্মটা সাইকেলধারী পূরণ করতে পারবে কিনা একজনে ইয়ে করেছে, প্রশ্ন করেছে, আমি সেটার উত্তর আগে দিচ্ছি। না, সাইকেলধারীরা কেউ এখানে বা 39 সাইকেল হয়ে গেছে সেও এই ফর্ম পূরণ করতে পারবে না। তবে যারা আপনারা সাইকেলধারী, নন সাইকেলধারী বা আপনারা যারা পিএইচডি নন, তাদের জন্য সুসংবাদ হচ্ছে নভেম্বর মাসের মধ্যে আপনারা সংবাদ পাবেন, এই পিএইচডি ফোরামের, এই কেন্দ্রীয় ফোরামের লোকেরাই আপনাদের জন্য একটা ইয়ে তৈরি করে দিবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম, যেটা একসময় ছিল ডিডিএফ। সেখানে আমরা পরিকল্পনা নিয়েছি ডিডিএফ এ কারা কারা থাকবে। ডিডিএফ এ সবাই থাকবে, একবারে পিএইচডি এর নিচে যা আছে। প্রথম দিনের ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে প্লাটিনাম হয়ে যে 39 সাইকেল হয়ে বসে আছে তিনিও থাকবেন। পার্থক্য হচ্ছে ডিডিএফ এর ম্যানেজমেন্টে বা মূল কমিটিতে কারা থাকবে। ডিডিএফ এর মূল কমিটিতে আমরা সিলভার, গোল্ড, প্লাটিনাম রাখার পক্ষে না। এই জন্য ব্যবসাটা যখন শুরু হয়ে যাবে তখন এরা কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে, ধাক্কা দিয়ে পার হয়ে যাবে তাদের পদবি থেকে। তাই তাদেরকে এখানে রাখলে 1 বছর সময় পার হওয়ার আগে তাদের কিন্তু পদবি পরিবর্তন হলে আমরা আবার 1 বছরের মধ্যে কি আরেকজনকে এখানে খুঁজতে যাব? তাও এখানে 1 বছরের মধ্যে দেখা যাবে যিনি সাইকেল দাঁড়িয়ে ইনিও হয়তো দেখা গেছে পিএইচডি হয়ে গেছে, হয়ে যেতে পারে, কারণ আমাদের মার্কেটিং প্ল্যানটা এভাবে সাজানো হয়েছে। তাই আমরা চেষ্টা করব সিলভার বিলো, মানে সিলভারও না, সিলভারের নিচে যারা আছে তাদের মধ্যে থেকে খুঁজে খুঁজে ভালো ডাইনামিক লিডারদেরকে নিয়ে আমরা ডিডিএফ এর কেন্দ্রীয় কমিটি করব এবং নির্বাহী কমিটি করব। এটা একটা বিউটিফুল জিনিস হবে যে ওখানে কেউ এক্সিকিউটিভ নাই, সাধারণ ডিস্ট্রিবিউটররাই সেই ডিডিএফ ফোরামের ইয়ে হবে, আপনার নির্বাহী কমিটিতে থাকবে। কারণ ধরে নিচ্ছি তাদের এক্সিকিউটিভ হয়ে পিএইচডি হইতে হইতে 1 বছর লেগে যাবে। 1 বছর সময়ের মধ্যে সে যখন ওখান থেকে কোয়ালিফাই করে পিএইচডি হয়ে যাবে, তখন সে পিএইচডি ফোরামে এসে ভর্তি হবে, অসুবিধা কি? তো ডিডিএফ যেহেতু শুরু হবে নভেম্বর থেকে ইনশাল্লাহ, তাই আপনারা এখন যারা আছেন তারা ওই পিএইচডি দের ওই ফর্ম পূরণ করতে পারবেন না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর একটা জিনিস কি, আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম আছে, আমরা নভেম্বরের মধ্যে সবকিছু রেডি করে চেষ্টা করব ডিসেম্বরের ফার্স্ট উইকেই এই অ্যাডহক কমিটির অধীনে যে পিএইচডি ফোরাম হয়েছে তাদের 3 মাসের মেয়াদ পূর্ণ হবে ডিসেম্বরের 15 তারিখে। তাই ডিসেম্বরের 10 তারিখের মধ্যে আমরা একটা নির্বাচন দিয়ে নতুন কমিটি তৈরি করে সেই কমিটির কাছে এনারা যথারীতি ওনাদের দায়িত্ব অর্পণ করবে, সেই ব্যবস্থা করা হবে। তো যাই হোক, আগে শুরু করি যে আপনারা যারা আতঙ্কিত থাকেন যে কথা বললে নাকি দোষ হবে, একজনে লেখছে যে এই ধরনের কথা বলে বাঁশ খেয়ে 12 সালে আমাদের ক্ষতি হয়েছে। দেখেন, 12 সালে আমরা কথা বলে বাঁশ খাইনি। আপনার কথার উত্তর দিচ্ছি, আপনার নামটা আমি উচ্চারণ করলাম না, আপনাকে আমি চিনি। আপনাকে আমি একটু শুদ্ধ করি, তখন হাসিনা নয়, হাসিনার বিরুদ্ধে একটা কলা গাছও যদি কথা বলে দাঁড়াইতো, হাসিনা তারও মেরে ফেলতো। ভাগ্য ভালো যে আমাকে মারে নাই, আমাকে জেলের ভিতরে রাখছে, কারণ হাসিনা চাইলে কিন্তু এটা চালাকি করতে পারতো। সে আমাকে জামিন দিয়ে জেল গেট থেকে আমাকে অপহরণ করে নিয়ে আয়নাঘরে ঢুকে রাখতে পারতো। সেটা আমার জন্য হয়তো কঠিন, তখন আপনাদের সাথে আর কখনো দেখাই হইতো না। আপনারা জানতেনও না কোনোদিন ডেস্টিনি শুরু হওয়ার জন্য পরিকল্পনা আছে কিনা। আমি জেলে ছিলাম তাই আপনারা বেঁচে গেছেন যে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি।
আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু হাসিনা একা করে নাই, আমাদের ঘরের ভিতরে লোকও করছে, আমার ব্লাড করছে, আমাদের আত্মীয় স্বজন করছে, আমাদের অনেক দামি দামি ডিস্ট্রিবিউটররা করছে, কয়েকজন, আমার জানা মতে কয়েকজন টপ লিডারও এটার সাথে জড়িত ছিল, ডায়মন্ডও জড়িত ছিল। কয়েকজন ডায়মন্ডও আমাকে ভিতরে আটকে রাখার ব্যাপারে সরাসরি জড়িত ছিল, যাদের চেহারা এখন দেখা যাচ্ছে। পিএইচডি জড়িত ছিল, শেয়ার হোল্ডার জড়িত ছিল, যারা ইমানি দায়িত্বর ওয়াজ দিয়ে বেড়াইছে, আর ডাইরেক্টররা তো ছিলই। তো আমি আজকে হঠাৎ করে দেখলাম যে পিএইচডি এমদাদ একটা লিখছে যে স্বপ্ন শহরের সাথে ডেস্টিনি গ্রুপের কোনো সম্পর্ক নাই। আমি না খুব হেসে দিছি। সেটা হচ্ছে যে নানার কাছে মামার বাড়ির গল্প করতে আসছে সে, ডেস্টিনি গ্রুপ শিখাইতেছে আমাকে। আপনাদেরকে এই জন্য ডেস্টিনি গ্রুপ নিয়ে আমি একটু কথা বলবো। এই কথাগুলো অপ্রাসঙ্গিক নয়, এগুলা প্রাসঙ্গিক কথা। এগুলা বলে আমি স্বপ্ন শহরের প্রজেক্টে যাব, এগুলো আপনাদের জানা থাকা ভালো। আমাদের কিন্তু ডেস্টিনি গ্রুপ বলতে কোনো প্রতিষ্ঠান নাই, ডেস্টিনি গ্রুপ বলতে কিছুই নাই। আমরা যখন ডেস্টিনি গ্রুপ করতে গেছি তখন বাধা পাইছি 11 সালের জুন মাসে। জয়েন্ট স্টক বলছে ডেস্টিনি গ্রুপ বলে কোনো কোম্পানি রেজিস্ট্রেশন দেওয়া যায় না, নিয়ম নাই। তাই আমরা আর ডেস্টিনি গ্রুপ নামে কোনো কোম্পানি করতে পারি নাই। তো এখন ডেস্টিনি গ্রুপ কোত্থেকে হয়েছে? ডেস্টিনি গ্রুপ মুখোমুখি হয়েছে, এবং ডেস্টিনি গ্রুপের জন্ম ইতিহাসটা আপনাদের একটু জানলে সুবিধা হবে। কেন ডেস্টিনি গ্রুপ নাম প্রচার করা হলো, কিভাবে, কি কি কারণ ছিল? ডেস্টিনি গ্রুপের জন্ম হয়েছিল অ্যাকচুয়ালি জুলাই 2011 সালে মুখে। সেটা কেন কেন করা হলো? ওই বছরই 11 সালের ওই একই সময়ে 6 মাস আগে জানুয়ারি মাসে আমাদের 5 জন পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। তাদের পদত্যাগ করার মূল কারণ ছিল, আমি তখন বেস্টিয়ারের শেয়ার কেনার ব্যাপারে সমর্থন দিয়েছিলাম। বেস্টিয়ার শেয়ার কিনেছিল মাল্টিপারপাস। প্রথম বেস্টিয়ারের শেয়ার নিয়ে একটা মিটিং হয় সেপ্টেম্বর মাসে 10 সালে, সেটা 10 সালের সেপ্টেম্বর মাসে একটা মিটিং হয়। সেই মিটিং এ আমরা 5 জন বেস্টিয়ার নেওয়ার পক্ষে ছিলাম, 7 জন বিপক্ষে ছিল। তো স্বভাবতই সেখানে সিদ্ধান্ত আর হয়নি, আমি সরে আসছি সেই জায়গা থেকে। তখন আমার কাছে মাল্টিপারপাসের তৎকালীন কমিটি, এখন যেমন একটা কমিটি আছে, ইঞ্জিনিয়ার শহীদ, আজম আলী, আবুল হাসান, এই যে এরা মিলে যে একটা কমিটি আছে, তখন এরকম একটা কমিটি ছিল। যে কমিটিতে আমরা 2 জন, ডেস্টিনি 2000-এর 2 জন পরিচালকও ওই কমিটিতে ছিলাম, আমি এবং গোফরানুল হক। তখন আমরা 2 জন বাদে বাকি 15 জন তারা সমর্থন করলো যে আমরা বেস্টের শেয়ার কিনবো। এই শেয়ার কিনা নিয়ে একটা বিরোধ ঘটে, এবং যেটার জন্য আমাকে দায়ী করা হয় যে আমি নাকি উস্কানি দিয়া ডিস্ট্রিবিউটর দিয়ে এগুলো করাই। তখন তারা রাগে, মানে ক্ষোভে, এই যে তারা দেখেন আমাকে যে স্বৈরাচারী বলে, স্বৈরাচারী কারা এখন আপনারা প্রমাণ পাবেন। এই 5 জন পরিচালক তখন পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়, প্রস্তাব দেয় জেনারেল হারুনকে এবং হোসেন সাহেবকে। ওনারা বুদ্ধিমান ছিলেন, তাই ওনারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে, এবং ওনারা রিজাইন দেয়নি। এই 5 জন রিজাইন দিয়ে বসে আছে জানুয়ারি মাসে। রিজাইন দেওয়ার পরে তারা হয়ে গেছে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার হওয়ার পরে তারা তো এখন বোর্ডে বসতে পারতেছে না, ডেস্টিনি বোর্ডেও বসতে পারতেছে না, ডেস্টিনি অফিসেও বসতে পারতেছে না। তারা পড়ছে মহাবিপদে। যখন তারা মহাবিপদে পড়ছে তখন আমাদের কোম্পানি সেক্রেটারি মিজান একটা বুদ্ধি দিল যে স্যার, আপনি কি তাদেরকে আসলে চান তারা আপনাকে সার্ভিস দেখ? আমি কি অবশ্যই চাই। তারা সার্ভিস দিবে না, কে দিবে? তারা আমার সাথে শুরু থেকে ছিল, তারা সার্ভিস দিবে। এখন তারা, আমি কিন্তু রেজিগনেশনটা তখন অ্যাকসেপ্ট করিনি, হোল্ড করে রাখছি। একজনেরটা রেজিগনেশন অ্যাকসেপ্ট করতে আমাকে বাধ্য করাইছে। সে আমাকে রীতিমতো থ্রেট করছে যে আমি যদি তার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করি, সে দুদকে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলবে। তার নাম হচ্ছে নেপাল বিশ্বাস, ইঞ্জিনিয়ার নেপাল বিশ্বাস। তো আমি রাগ করে জুন মাসে তার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করছি। রেজিগনেশন দিছি জানুয়ারি মাসে, অ্যাকসেপ্ট করছি তারটা আপনার কি বলে জুন মাসে। তখন বাকিদের আমি অ্যাকসেপ্ট করতেছি না, কিন্তু ওরাও কিন্তু আর এখন বোর্ডে আসে না, বোর্ডে বসে না। তখন আমাকে মিজান একটা বুদ্ধি দিল, স্যার আমি তো গেছি, জয়েন্ট স্টক তো ডেস্টিনি গ্রুপ বলে কোনো কোম্পানি দেবে না, তো আমরা নিজেরা মুখে মুখে একটা ইয়ে করি, প্যাড বানাই, আমরা নিজেরা ইয়ে করি। এখন সেই বোর্ড মিটিং ওনারা আসুক। তো এখন এই যে তারা রিজাইন দিল, রিজাইন দেওয়ার পরে যেহেতু তারা এখন ডেস্টিনি 2000-এর বোর্ডে নাই, তাদের অনারিয়ামটা বন্ধ হয়ে গেল। খেয়াল করেন, এই জায়গাটা হচ্ছে আসল ক্যাচ, আপনাদের জানতে হবে। অনারিয়ামটা বন্ধ হয়ে গেল। তখন ধরেন আমি অনারিয়াম পাইতাম ট্যাক্স কাটার আগে 7,95,000, প্রায় 6 লাখ টাকার মতো পাইতো মনে হয় গোফরান, বা 5 লাখ টাকার মতো পাইতো সাইদ,
4 লাখ টাকার মতো পাইতো আপনার স্বপন, 5 লাখ টাকার মতো পাইতো সাকিব সাহেব, মনে হয় নাকি 4 লাখ। মোহসিন সাহেবও কম পাইতো, উনিও তো আমার থেকে 2 লাখ টাকা কম পাইতো। আর জেনারেল হারুন সাহেব পাইতো 5 থেকে 6 লাখ টাকা বেতন। এখন ওনারা যখন রিজাইন দিয়ে ফেলছে, এখন তো আর বেতন বন্ধ হয়ে গেছে, কারণ পদে নাই, বেতন পাবে কেমনে, পড়ে গেছে সাগরের মধ্যে। তখন তারা কি করলো, তখন তারা এই গ্রুপ বানাইলো, গ্রুপ বানায় বললো কি ঠিক আছে, গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাদের নিজেরা নিজেরা ভাইস প্রেসিডেন্ট, তখন ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাদেরকে আরো আগের বেতনের চাইতে আরো 1 লাখ টাকা বেতন বাড়ায় দেওয়া হলো। এখন বেতন দিব কিভাবে? বেতন দিতে গেলে তো ডেস্টিনি 2000 থেকে দিতে হয়, নাহলে ট্রি প্ল্যান্টেশন থেকে দিতে হয়, কিন্তু দুই কোম্পানির কোথাও তো নাই ওনারা, তাহলে কি করা? তখন এই গ্রুপ নামে ওনাদেরকে স্যালারি দেওয়া শুরু হলো, এবং সেই স্যালারি দিতে যায় গ্রুপের নামে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টও নাই। এখন ওনাদেরকে দিবে কিভাবে? ক্যাশ দেওয়া শুরু হলো। এবং এই যে দেখেন, আবার আবার আরেকটা জিনিসও করা হয়েছে, যেটা আসলে এক ধরনের অনিয়মই বলবো। এই যেহেতু গ্রুপ বলতে কিছু নাই, গ্রুপের কোনো ইনকামও নাই, তাহলে গ্রুপের লোকদেরকে বেতন কিভাবে দেবে? সেই গ্রুপে কিন্তু পরবর্তীকালে কর্মকার বাবুকে জোর করে নেওয়া হয়েছে, উনিও গ্রুপে গেছেন, ওনাকে সরায় নেওয়া হয়েছে মূল কাজের থেকে, গ্রুপের উনি কন্ট্রোলার। তো এখন, এবং আমার মনে হয় খুব সম্ভবত মিজানকে অফার দেওয়া হয়েছে গ্রুপের সেক্রেটারি, কিন্তু মিজান বোধ যায়নি ওইভাবে। তার সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে, গ্রুপের লোকজনদেরকে বেতন দিবে কোত্থেকে? কোনো গ্রুপ নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। তখন বিভিন্ন কোম্পানির থেকে টাকা এনে এদেরকে দেওয়া হইতো। এই যে দেখেন, বিভিন্ন কোম্পানি থেকে টাকা এনে দেওয়া হয়তো, এই জিনিসটা আপনারা কোনো প্রতিষ্ঠানের ডাইরেক্টর নয় এমন জায়গা থেকে টাকা এনে কেন দিচ্ছেন? আমি বলছি আমি জানি না, আসলে আমি জানতাম না। বলে না, আপনি জানেন, চালাকি করেন না। এই যে এই সমস্ত কোম্পানি থেকে আপনাদের তথাকথিত গ্রুপের ইয়েদেরকে যে বেতন দিচ্ছেন, এই টাকা কোত্থেকে আসছে? ছোট ছোট কথা, ঘটনা, কিন্তু ঘটনাগুলো একেবারেই ছোট। এই 4 লাখ 5 লাখ টাকার বেতন, এটা নিয়ে দুদক ধরে বসছে যে কেন গ্রুপের তথাকথিত ভাইস প্রেসিডেন্টদেরকে দেওয়া হলো, অনারিয়াম দেওয়া হলো। আমি বলেছি যে তখন আমরা আসলে জানি না, আমরা তো কোম্পানি আইন অত ভালো মতো বুঝি না। এটা তো কোনো ফৌজদারি অপরাধ না, এটা তো আমাদের কোম্পানির ব্যাপার। এটা যে আমরা দিছি, এটা আপত্তি করবে অন্যান্য শেয়ার হোল্ডাররা, আপনারা কি এটা করে? না, আপনারা এটা অনিয়ম করছে। আমি বলছি যে এই অনিয়মটা কি রাষ্ট্রীয় অনিয়ম? আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে আপনি আমাকে এটা জেরা করেন? এগুলো বাদ দেন, অন্যদিকে যান। তো যে কারণে বললাম, এই যে গ্রুপ কথাটা কিন্তু আপনারা মাথায় আনেন না। ডেস্টিনিতে কখনো গ্রুপই ছিল না। আর এই বোকার মতো দেখলাম এমদাদ দেখছে ডেস্টিনি গ্রুপের, স্বপ্ন শহর ডেস্টিনি গ্রুপের কোনো প্রতিষ্ঠান। আরে বাবা, তুমি তো এটাই জানো না যে ডেস্টিনি গ্রুপ বলতে কিছু আছে কিনা। হ্যাঁ, ডেস্টিনি গ্রুপ বলতে এখন যদি আমি দাবি করি, সেই ক্ষেত্রে ডেস্টিনি গ্রুপ হওয়া উচিত মাল্টিপারপাসের, কারণ 24টা কোম্পানির 70% মালিক হচ্ছে মাল্টিপারপাস। তাহলে ডেস্টিনি গ্রুপ বললে বলা উচিত মাল্টিপারপাসকে, কিন্তু তাও বলা যাবে না, আইনগত ভিত্তি নাই। তাহলে কি বলতে হবে? মাল্টিপারপাসকে বলতে হবে যেটা শুদ্ধ, যেটা আইনে কাভার করে, যেটা কোম্পানি আইনে পারমিট করে, সেটা বলবেন। ডেস্টিনি মাল্টিপারপাস কিন্তু অ্যাকচুয়ালি হোল্ডিং কোম্পানি। আপনারা যারা হোল্ডিং কোম্পানি শুনেন নাই নাম, যারা কোম্পানি আইনের এখানে লয়ার আছেন আমার সামনে, তারা বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবে না। এখন ইঞ্জিনিয়ার এমডি মুস্তাফিজুর রহমান সাহেব, আপনি রিকোয়েস্ট করছেন রেকর্ড করার জন্য আপনার কম্পিউটারে। কি রেকর্ড করতে চাচ্ছেন? আপনার দরকার কি? আমি আপনাকে ডিক্লাইন করলাম, কারণ পার্সোনালি কোনো জিনিস রেকর্ড করার দরকার নাই। আপনার রেকর্ডের দরকার হলে আপনি এমএস রানার সাথে যোগাযোগ করে ওনার থেকে কপি নিতে পারেন, উনি আপনাকে দেবেন। তো যেটা বলছিলাম যে ডেস্টিনি গ্রুপ যদি বলেন, গ্রুপ নাই, তবে এখন মাল্টিপারপাসের অধীনে যেহেতু 24টা কোম্পানি, এখন মাল্টিপারপাসকে বলা যায় হোল্ডিং কোম্পানি, কিন্তু আমরা হোল্ডিং কোম্পানিও বলতে পারতেছি না, কারণ মাল্টিপারপাস সমবায় অধিদপ্তরের অধীনে নিবন্ধিত। হোল্ডিং কোম্পানি হইতে হলে তার রেজিস্ট্রেশন লাগবে জন স্টক থেকে, তাই মাল্টিপারপাসের হোল্ডিংও বলা যাচ্ছে না। এটাও একটা সমস্যা। আর ডেস্টিনি তো কখনোই হোল্ডিং কোম্পানি ছিল না, তার মানে ডেস্টিনি 2000 কখনোই গ্রুপ নয়, কখনোই হোল্ডিং নয়। আপনারাও আগামীতে কতগুলো জিনিস ভুল করেন না, আজকে আমি আপনাদের কিছু ভুল কারেকশন করে দেবো, প্লিজ। হ্যাঁ, এগুলো ফলো করবেন, কারণ মানুষ, নিয়ম হচ্ছে ভুল যখন ধরা পড়ে তখনই শুদ্ধ করতে হয়, আজীবন ভুল করতে হয় না। এই ডেস্টিনি গ্রুপ বলতে কখনো প্রচার করেন না, কিন্তু আপনি এটা বলতে পারেন যে আমাদের ডেস্টিনি অ্যাসোসিয়েট কোম্পানি, এটা কিন্তু শুদ্ধ। ডেস্টিনির কি বলছি আপনি? অ্যাসোসিয়েট কোম্পানি, হ্যাঁ। সিস্টার কোম্পানিও বলতে পারেন, সিস্টার কোম্পানি, অ্যাসোসিয়েট কোম্পানি। তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ, বেস্ট এয়ার হচ্ছে ডেস্টিনির অ্যাসোসিয়েট কোম্পানি, টি প্ল্যান্টেশন হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি, এগুলো বলা যেতে পারে। ইভেন আপনার মাল্টিপারপাসকে কিন্তু আপনি অ্যাসোসিয়েট কোম্পানি বলতে পারবেন না, কেন জানেন? মাল্টিপারপাসে কোনো কোম্পানি শেয়ার নাই, সব ব্যক্তিদের শেয়ার।
একমাত্র মাল্টিপারপাস ছাড়া আর সকল কোম্পানি হচ্ছে একটা একটার অ্যাসোসিয়েট। মাল্টিপারপাস কিন্তু অ্যাসোসিয়েট না, সে ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি। যাই হোক, এবং সে কোম্পানি এনে জয়েন করে নাই, সে শুরু করছে হলো সমবায় অধিদপ্তর থেকে। তাহলে কোম্পানি ম্যাটার্সটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করলাম, আগামীতে এই ভুলটা আপনারা কখনো করেন না। আর দ্বিতীয় ভুল যেটা এমএলএম আপনারা করে আসছি আমরা সবাই, সেটা আপনাদের কারো দোষ না, কারণ এটা আমি শিখে আসছি, ভুলটা আমারই শুরু হয়েছে। বাট পরে আমি রিয়েলাইজ করছি ভুলটা কারেকশন করার দরকার। সেটা হচ্ছে আপলাইন ডাউনলাইন বলতে কিছু নাই। আমরা যেটা আপলাইন ডাউনলাইন বানাইছি সেটা আছে কোথায়, আমি একটু ক্লিয়ার করি তাহলে বুঝবেন। তো আপনি বলবেন যে আপলাইন কেন বলছেন, বলছি এই জন্য এমএলএম ব্যবসায় আপলাইন ডাউনলাইন আছে। তা আপনি বলবেন তাই আমাদেরটা কি এমএলএম না? না, আমাদেরটা এমএলএম না। এমএলএম ব্যবসায় কিন্তু আপলাইন ডাউনলাইন আছে, বুঝছেন? কারণ আপনি যখন জয়েন করবেন, আপনি যে 6 জনের জয়েন করাবেন তারা আপনার ডাউনলাইন, আবার সেই 6 জন যখন আরো 6 জন জয়েন করে তারা ডাউনলাইন, এমএলএম এই সিস্টেম আছে। এবং এমএলএম এ ডাউনলাইন সবসময় ডাউনলাইনে থাকে, আপলাইন আপলাইন থাকে। ডাউনলাইন কখনো আপলাইন হইতে পারে না, মানে ছেলে কখনো বাপ হইতে পারে না, তাই না? এই হচ্ছে এমএলএম এর সিস্টেম। এমএলএম যদি আপনারা কখনো আমার থেকে আরো পরিষ্কারভাবে শিখতে চান, আমি ভবিষ্যতে একটা প্ল্যান করেছি আপনাদের সাথে কিভাবে আমি কাজ করব। আমি কোনো একটা নির্দিষ্ট জায়গায়, সেটা আমার অফিসে হইতে পারে, বাসায় হইতে পারে, যে কোনো জায়গায় আমি একটা স্টুডিও রুম নেব, যেখানে আমি এই আপনার আমার সমস্ত ইকুইপমেন্ট গুলো ইনস্টল করব, কম্পিউটার, মাইক্রোফোন, ক্যামেরা। সেখান থেকে আমি আপনাদের সাথে এখন যেরকম কথা বলতেছি এরকম কথা বলবো। সেই স্টুডিওতে তখন আমি যখন এই আপনাদেরকে ভিজুয়াল দেখানোর একটা ব্যবস্থা শিখবো। আমি কিন্তু কম্পিউটার দক্ষ না, কিন্তু আমি কিন্তু মোবাইল ফোনও ঠিক মতো চালাতে পারি না, এবং শুনলে অবাক হবেন আমি ফেসবুক চালাতে পারি না। ফেসবুক কেমনে চালা আমি জানি না। আমার নামে একটা ফেসবুক আইডি খুলছে আমারই একজন সহকারী, আমার সাথে কাজ করে, তারে দিয়ে আমি ফেসবুক আইডি খুলেছি, সেই সেটা মেনটেন করে। আমি নিজে জানি না কিভাবে ফেসবুক চালায় বা ইনস্টাগ্রাম, এগুলো আমার শিখতে হবে, বা টুইটার, এগুলো আমি জানি না। আমি শুধু ইউটিউব থেকে ক্লিক করে টিভিতে আমি ওই ইউটিউবের ইয়েগুলো দেখতে পারি টিপ দিয়ে। কারণ আমার অনেকগুলো বিষয় দক্ষতা কম, কম্পিউটার পরিচালনাতেও আর দক্ষতা কম। জুম আমাকে শিখতে হয়েছে, এখনো জুমার আমি অনেক কিছু জানি না, এটাও আমাকে কারো কাছ থেকে শিখতে হয়েছে। তো এটা না জানাটা আমার কোনো, আমি ইয়ে করি না, আফসোস করি না। তো আমি চিন্তা করছি এই ভুলটা আপনাদেরকে শুদ্ধ করে দিতে চাই। সেটা হচ্ছে আপনারা এখন থেকে আপলাইন না বলে কি বলবেন জানেন? আপনারা বলবেন সিনিয়র অ্যাসোসিয়েট, আর ডাউনলাইনকে বলবেন আপনার জুনিয়র অ্যাসোসিয়েট। এইটা অত্যন্ত সম্মানী পদ। ডাউনলাইন আপলাইন বলার দরকার নাই। আর যারা আপনার ক্রস লাইন আমরা বলতাম, তাদেরকে বলবেন যে অ্যাসোসিয়েট। তাহলে এটা কেমন দেখেন, হাইকোর্টে বা জজ কোর্টে দেখবেন উকিলরা একজন একজনের পরিচয় করা দেয়, সিনিয়র বলে উনি আমার সিনিয়র, উনি আমার সিনিয়র অ্যাসোসিয়েট, ইনি জুনিয়র, ইনি আমার অ্যাসোসিয়েট। ঠিক উকিলরা যেভাবে একজন একজনকে পরিচয় করা দেয়, উকিলরা তো কখনো বলে না তার সিনিয়র অ্যাসোসিয়েট কখনো বলে যে উনি আমার আপলাইন, বলে না। কেন বলে না এই এখন বলতেছি। যদিও তারা এমএলএম করে না, ডাউনলাইনটা এমএলএমই আছে। সেখানে কেন ডাউনলাইন শুনেন, ওই যে আমাদের যে একটা সেন্টার থাকে সিআইডি, ওই সিআইডিটা কিন্তু আপলাইনের নিচে একটা থাকে, এই জন্য আপনার তার ডাউনলাইন। কিন্তু নেটওয়ার্ক বিজনেসের ডেস্টিনি যেটা করে, সেখানে কিন্তু সিআইডি একটা না, একের অধিক সিআইডি থাকে। এখন আপনি চাইলে প্রথম সিআইডিটা মনে করেন ইঞ্জিনিয়ার শহীদের নিচে ছিল আপনার, যখন আপনার এক সাইকেল পার হয়ে গেছে, আপনি চাইলে আরেকটা সিআইডি আরেকজনের নিচেও খুলতে পারেন। আবার ইঞ্জিনিয়ার শহীদ চাইলে তার একটা সিআইডি আপনার নিচে খুলতে পারে, যেহেতু আপনি তার ডাউনে আছেন। তখন ইঞ্জিনিয়ার শহীদ যদি আপনার ডাউনে একটা সিআইডি খুলে, তাহলে কি সে আপনার ডাউনলাইন হয়ে গেল? হয়নি। তার মানে যেহেতু আপনার একের অধিক সিআইডি আপনার হয় বিজনেস সেন্টার, যেটাকে আমি কারেকশন করে দিচ্ছি সেটাও কারেকশন করে দিচ্ছি। সিআইডি বলবেন না আগামীতে কখনো। সিআইডি বললে ভুল হয়, বিভ্রান্তি হয়, মানুষে মনে করে ইন্টেলিজেন্সের লোক। আমি এটাকে ঠিক করে দিয়েছি। আসতেছিল আসলে এতদিনে যদি আপনারা আমার সাথে ব্যবসা করার সুযোগ পাইতেন, আমি যদি আমার দায়িত্বে এসে আমি যদি ব্যবসাটা শুরু করতে পারতাম, তাহলে আপনারা আমার এই কারেকশন গুলো জানতেন। আমাকে বলা হচ্ছে আমি নাকি এত লোভী, লজ্জা শরম নাই, আমি এমডি হইতে চাই। আচ্ছা বলেন তো এখানে লজ্জা শরমের কি হলো? আমি এমডি হইতে চাই, আপনাদের কাছে আপনাদের প্রতি যে আমার একটা কর্তব্য, যে একটা দায়িত্ববোধ, আপনাদের প্রতি যে আমার একটা কি বলা যায়, এটা একটা যে অব্লিগেশন, দায়বদ্ধতা, সেটা পূরণ করার জন্য আমি এমডি হইতে চাই। এমডি হওয়া আবার শব্দের সাথে লোভ শব্দটা আসছে কেন? এরাই বলতেছে, এমদাদরা, এরা বলতেছে যে উনি কি লোভী, আবার এমডি হইতে চায়। আরে আবার মানে কি? তার মানে তারা বলতে চাচ্ছে যে এটা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মতো একটা পদ, এটা আসা যাবে না। আরে বাবা, ব্যাপারটা যদি এমন হইতো যে আমার জায়গায় অন্য এমডি আইসা
যে এমদাদ নিজেও যদি এমডি হয়ে যদি আপনাদেরকে ফুলফিল করতে পারে তো লেখুক না সে। সে আপনাদের সামনে বসুক, বসে একটা 300 টাকার স্ট্যাম্পে ডিট করুক যে এখন থেকে রফিকুল আমিনের সব দায় দায়িত্ব আমি নিলাম, ওনাকে আপনারা এমডি বলেন না, আমার এমডি নিয়োগ দেন। আমি একটা শব্দও করব না। আমি বলবো ঠিক আছে আপনাদের এমডি পাবে, কারণ এর হলো গাধা। আমি এমডি হইতে চাই না, আমি আমার দায়িত্ব পালন করে আমার দায় মুক্তি চাই। তো এই জন্য বললাম যে এইখানে আপনাদের সাথে যদি আমি এমডি দায়িত্ব নিয়ে যদি কাজ করতে পারতাম, তাহলে যে এমএলএম এ যে ভুলগুলো আমরা অতীতে করে আসছি কারেকশন গুলো করে দিতে পারতাম। সেটা হচ্ছে এখন থেকে আপনারা সিআইডি বলেন না, আপনারা বলবেন বিসিআইডি। তখন দেখবেন সিআইডির সাথে আর গন্ডগোল হবে না। বিসিআইডি আসলে শব্দটা কিন্তু বিসিআইডি, বিসিআইডি মানে হচ্ছে বিজনেস সেন্টার আইডি। বিসিআইডি, বিজনেস সেন্টার আইডি, মানে বিজনেস সেন্টার একটা আইডি আছে, এটা হলো সংখ্যা, অঙ্ক। বিজনেস সেন্টার আইডি সবসময় হয় নিউমেরিক। আর ডিআইএন হচ্ছে আপনার আলফা নিউমেরিক, আলফাবেটও আছে, নাম্বারও আছে। তো এখন থেকে আমি যেগুলো কারেকশন করে দিচ্ছি এগুলো করবেন। আপনি আপলাইন বলার দরকার নাই, বলবেন আমার সিনিয়র অ্যাসোসিয়েট। বলতে পারেন যে কে এম শফিউল্লাহ আমার সিনিয়র অ্যাসোসিয়েট, সিরাজুল মনির আমার সিনিয়র অ্যাসোসিয়েট, ইঞ্জিনিয়ার শহীদ আমার সিনিয়র অ্যাসোসিয়েট। আবার একজনকে বলতে পারেন সে আমার জুনিয়র অ্যাসোসিয়েট। দেখবেন শুনতেও ভালো লাগে জিনিসটা। হ্যাঁ, আমরা ওই অ্যাসোসিয়েট শব্দের মধ্যে যেতে চাই। আর ওই গ্রুপ, গ্রুপ কথাটা উঠাই দেন, গ্রুপ বলতে আসলে কিচ্ছু নাই। আর স্বপ্ন শহরে চলে আসলাম, তার মানে স্বপ্ন শহর কোনো গ্রুপ প্রতিষ্ঠানের ইয়ে না, অঙ্গ সংগঠন না। স্বপ্ন শহর হবে আপনার অ্যাসোসিয়েট কোম্পানি হবে ভবিষ্যতে, এখনো হয়নি, আমরা সেই পরিকল্পনা করে রাখছি। তো আমরা মূল বিষয়টা চলে এসে আগে ইয়েটা হাইলাইট করি, ডেস্টিনি ব্যবসার। ডেস্টিনিতে আমি এখনো ঢুকতে পারতেছি না দেখে আমি এই ব্যবসাটা চালু করতে পারতেছি না। তবে সফটওয়্যার রেডি রাখছি। আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে সফটওয়্যার আমি চাইলে এই 20 তারিখ, আজকে হলো 18 তারিখ, 20 তারিখে হাইকোর্টে একটা ইয়ে আছে, রায়ের অপেক্ষা আছে। সেটা কি আমি বলি, বর্তমান বোর্ডে আপনারা অনেকে জানেন কিনা জানি না, বর্তমান বোর্ডে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে 3 জন, আর আমাদের স্পন্সর ডাইরেক্টর আছে 13 জন, মোট 16 জন। এই 16 জনের মধ্যে 11 জনে চাচ্ছে আমি আসি, আমি এবং হোসেন সাহেব, আমরা দুইজনেই বর্তমান বোর্ডে মেম্বার হয়ে আসি, নিয়োগ পাই, কাজ করি। তার মানে কি দেখেন, 16 জনে 11 জনই চাইতেছে আমরা আসি। 16 জনের মধ্যে 5 জন চাইতেছে না যে আমরা আসি। 5 জনকে প্রশান্ত ভূষণ বড়ুয়ার সাথে 4 জন, এই 5 জন চাচ্ছে না যে আমি বা হোসেন যেন আসতে পারি। এইটা প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে কনভিন্স করতে যাব না, আপনারা শুধু অনলাইনে দেখবেন প্রশান্ত ভূষণ বড়ুয়া কি বলছে। রফিকুল আমিনকে বলছে ডেস্টিনি থেকে 300 ফিট দূরে থাকতে বলছে, 300 ফিট। মানে এখন আমার কোম্পানির থেকে আমাকে দূরে থাকতে হবে, উনি আমার কোম্পানির মুরব্বী হয়ে গেছে, আমি কার খালুরে। এই জিনিসটা কিন্তু এখন অনলাইনে ভাইরাস হয়ে গেছে, দেখেন ভাইরাল হয়ে গেছে একদম। তো এখন প্রশান্ত ভূষণ বড়ুয়া আমাকে ধমক দেয় যে আমি 300 ফিট দূরে থাকতাম। আরেকটা সিঁড়ি বলছে ডেস্টিনি নাকি 2001 সাল থেকে সে অডিট করবে এবং ক্রাইম ধরবে উনি। মজার ব্যাপার হচ্ছে 2001 সাল থেকে 11 সাল পর্যন্ত তো অডিট করছে, তো আমি দেখছি সে অডিটের দায়িত্বে ছিলেন কখনো গোফরানুল হক, কখনো সাইদুর রহমান। আমি তো শুধু কাগজে সই করছি। 2001 সাল থেকে অডিট করলে যদি ক্রাইম ধরাই পড়ে তো বিপদে তো ওনারা পড়বে। যাই হোক, আমার মনে হয় তাদের বুদ্ধি থাকলে তারা এই কাজটা করতে হয়তো যাবে না। গোফরান এবং সাইদে হয়তো নিষেধ করবে পছন্দ করে, না 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 আপনি এটা কি করতেছেন, এই কাজ করেন না, আপনি 11 সাল থেকে অডিট করেন। আর আমি যতদূর জানি 173/22 পরিষ্কার লেখা আছে 2011 সাল থেকে অডিট করতে বলছে। কারণ দাবিও করা হয়েছে এটা যে আমাদের অডিট 11 সাল থেকে বন্ধ আছে। যেটা দাবি করা হয়েছে সেখান থেকে অডিট করতে গেছে, কিন্তু উনি অতি উৎসাহী হয়ে কেউ বলেছে আমি একদম শুরু থেকে অডিট করবো। আচ্ছা, অডিট জিনিসটা একটু আপনাদের ক্লিয়ার করি। অডিট সম্বন্ধে আমি জানি আপনাদের অনেকে, এটা আপনাদের দোষ না। দেখেন পৃথিবীতে সব বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে, আমার জ্ঞান থাকতে হবে, এটা বাধ্যতামূলক না। তাই অডিট কি জিনিস এটা আপনার জ্ঞান থাকতে হবে এটা আমি আশা করি না। তবু আপনি চাইলে একটা কমন সেন্স তৈরি করতে পারেন, সাধারণ জ্ঞান। হোয়াট ইজ অডিট? অডিট হচ্ছে একটা কোম্পানি যখন আর্থিক লেনদেন করে, কিছু ভাউচার তৈরি করে, কিছু লেনদেন করে, যে লেনদেনগুলো সঠিকভাবে হয়েছে কিনা কাগজপত্রের সাথে টালি করে দেখে, সেটাকে বলে অডিট। কিন্তু ক্রাইম কিন্তু অডিটে ধরা পড়ে না। ক্রাইম ধরা পড়ে হচ্ছে ইনভেস্টিগেশনে। কারণ আপনি যদি এমন ভাবে ভাউচার তৈরি করেন, এমন ভাবে লেনদেন করেন, সেখানে শুধু অডিট দিয়ে বুঝবে না। কারণ অডিটররা কি করে শুনেন, অডিটররা কিন্তু ইনভেস্টিগেশন করে না কোনো কোম্পানির। তারা করে কি, আপনি তাকে যে কাগজ দিবেন সেই কাগজগুলো টালি খাতার লগে ব্যাংক স্টেটমেন্টের সাথে মিলাই ঠিক আছে কিনা, হিসাব নিরীক্ষণ, হিসাবটাকে নিরীক্ষা করে। তার মানে অডিটরের বাবার সাধ্য না যদি এই কোম্পানিতে কোনো অনিয়ম অন্যায় হয়ে থাকে সেটা ধরার, যদি অনিয়মটা সুন্দরভাবে করা হয় কাগজপত্রে। যে কারণে অনেক সময় দেখা গেছে
অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, নাম বলবো না, তারা সুকৌশলে অনেক কিছু ফাঁকি দেয়, ওই অডিটর তো ধরতে পারে না। এর কারণই হচ্ছে অডিটর ধরার জন্য বসে নাই, অডিটর আছে হইলো মিলানোর জন্য। তাইলে ধরতে হবে কিভাবে কোনো কোম্পানিতে ক্রাইম হয়েছে কিনা ধরার জন্য? এটাতে কি করে, বিদেশে সিস্টেম আছে, যে সিস্টেম আমি চালু করেছিলাম, কিন্তু আমি ডেস্টিনিতে চালু করার পরে 12 সাল পর্যন্ত ছিল, কিন্তু এরপরে এটা আর রাখতে পারি নাই। আমি চালু করেছিলাম বোধ খুব সম্ভবত 9 সালে। 9 সাল থেকে আমি সিস্টেম চালু করে 11 সাল পর্যন্ত রাখছি। সেটাকে বলে কর্পোরেট ইন্টেলিজেন্সি। এটা আমেরিকা, লন্ডন, কানাডা, জাপান এসব দেশে আছে। পৃথিবীতে বড় বড় কোম্পানি যেগুলো খুব সাকসেসফুল কোম্পানি, ওইখানে যিনি কোম্পানির সিইও বা চেয়ারম্যান বা এমডি, উনি গোপনে কিছু গোয়েন্দা লাগায় এই যে ডাইরেক্টরদের পিছনে এবং এমপ্লয়ীদের পিছনে। সে গোয়েন্দারা আর কেউ না, গোয়েন্দারা হচ্ছে ওই অফিসের স্টাফ। অফিসের স্টাফরাই অফিসের ছদ্মবেশে তারা গোয়েন্দাগিরি করে এবং টপ বসরে জানায় কোথায় কি হচ্ছে। তো এদেরকে বলা হয়, ইংলিশে বলে, এদেরকে বলে কর্পোরেট ইন্টেলিজেন্স। তো এই কর্পোরেট ইন্টেলিজেন্স আমি লাগাইছিলাম 9 সালে, এবং 10 সালে আমি অনেকগুলা ইয়ে ধরেছিলাম দুর্নীতি। আমাদের টপ ম্যানেজমেন্টে প্রায় 36 জনকে পাইছি যারা দুর্নীতির সাথে জড়িত, এবং সেই দুর্নীতি ছোট ছোট দুর্নীতি, বেশি বড় না, অনেক ছোট। তো এই দুর্নীতিগুলা আমি সংশোধন করার জন্য মোটামুটি চেষ্টা করেছি, যে যাতে এইগুলো সংশোধন হয়। এবং আমি বলেছিলাম, ডিক্লারও দিয়েছিলাম জেনারেল হারুনের কাছে, আমি বলেছিলাম আমাদের টপ ম্যানেজমেন্টে প্রায় 36 জন আছে যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, আমি এদেরকে বাদ দিতে চাই না। এরা অন্যায়গুলো মনের অজান্তে করে ফেলছে, আমি এদের থেকে আন্ডারটেকিং নেবো স্ট্যাম্পে, যে এই দুর্নীতি আর তারা করবে না। বলে দেখেন আপনি যেটা ভালো মনে করেন। তো এটাকে বলে কর্পোরেট ইন্টেলিজেন্সি। এখনো করবো ইনশাল্লাহ, এখনো আমরা আমাদের কোম্পানি যেটাই চালাই না কেন, এই কর্পোরেট ইন্টেলিজেন্সি কিভাবে কাজ করে আমি বলি, শিখাই দিই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই কর্পোরেট ইন্টেলিজেন্স হচ্ছে কোম্পানির ভিতরে বেছে বেছে কিছু সৎ এমপ্লয়িকে নিয়ে আসা হয়, আলাদা করে নিয়ে আসা হয়, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্রিফিং করা হয় যে তুমি চোখ কান খোলা রাখবা, এখানে এই করবা, এখানে সেই করবা, এভাবে চলবা, এবং রিপোর্ট করবা, দরকার হলে ইমেলে রিপোর্ট করবা। তো একসময় যখন আমি এগুলা করতাম, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছিলাম, এবং এরা আমাকে ইমেলে রিপোর্ট করতো। এবং আজকে আমি আপনাদেরকে বলি, একজনকে আমি পরিচয় করা দিই যাকে আপনারা এখন চিনেন, আসলে সে কর্পোরেট ইন্টেলিজেন্সি করতো, আমাদের অডিটের মাহবুব। অনেক দুর্নীতি সে আমার ধরে দিছিল, একটা দুইটা না, বহু। মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এত দুর্নীতি সে আমার কাছে ধরে নিয়ে আসছে, এবং আমি মিলে মিলে অবাক হয়ে গেছি। যে কারণে মাহবুবের প্রতি আমার একটু ইয়ে আসে, মানে তার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে, একটা দুর্বলতা আমার তৈরি হয়েছে, যে ছেলেটা আসলে, আমি আপনাদেরকে আজকে বলতে দ্বিধা নাই, মাহবুব কিন্তু ডেস্টিনিকে ওন করে, সে ডেস্টিনিকে নিজের কোম্পানি মনে করে। এটা আমি তার কাছে প্রমাণ পেয়েছি, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তো আমি আরো চাইবো আগামীতে আরো কিছু স্টাফ আমাদের এই ডেস্টিনিকে ওন করবে, এটা আমি চাইবো। আমি চাই আমাদের কোম্পানিকে ওন করুক, কারণ ডেস্টিনিকে দীর্ঘদিন রাখতে হলে ডেস্টিনিকে ওন করতে হবে। তা না হলে আপনার, আমরা প্রতিষ্ঠান বেশি দূর নিতে পারবো না। এবার আসি মূল কথায়, স্বপ্ন শহর। স্বপ্ন শহরটা যেটা বলে গেছিল শফিউল্লাহ, এটা সঠিক বুঝিয়ে বলছে যে প্রয়োজন, বলতেছে নেসেসিটি ইজ দ্য ইনভেনশন অফ মাদার, মাদার অফ ইনভেনশন। আসলে কিন্তু প্রয়োজনটা হচ্ছে আবিষ্কারের মা। যেখানে আমাদের প্রয়োজন হয় সেখানে আমরা আবিষ্কার করি। আমরা যখন দেখলাম যে আমরা ডাইরেক্ট সেলিং করতে গিয়ে আমরা বিপদে পড়ছি, আমাদের অন্য কোনো সাইড বিজনেস ছিল না, তাতে করে আমরা কোন জায়গাটায় বেশি সমস্যা পড়ে গেছি জানেন? যে আমরা আর অন্য কিছু করার মতো ব্যবস্থা ছিল না। তাতে করে সবাই কি করছে, কেউ অন্য এমএলএম কোম্পানিতে চলে গেছে, কেউ ইন্স্যুরেন্স কোম্পানিতে গেছে, কেউ রিয়েল এস্টেট করছে, আর কেউ হয়তো 2 নম্বরি করে বেড়াইছে, আবার কেউ কেউ রাজনীতিতেও গেছে। তো যে কারণে আমি এই কথাগুলো বলছি সেটা হচ্ছে আগামীতে যাতে আমাদের এরকম কোনো বিপদে না পড়তে হয় সে ব্যবস্থা আমি করছি। এটার নাম হচ্ছে স্বপ্ন শহর। আমি একটা মিনিট বিরতি নিচ্ছি, আমি একটু ইয়ে খেয়ে নিচ্ছি। আমরা সবাই একটু অপেক্ষা করি, স্যার অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন। জি ধন্যবাদ। তো যেটা বলছিলাম, যে স্বপ্ন শহরটা কি, এটা কিন্তু আমার মাথায় কিন্তু এখন আসে নাই। স্বপ্ন শহর করব এই আইডিয়ার সত্য কথা বলতে গেলে কি, একদম অনেস্ট কনফেশন করি আপনাদের সাথে, স্বপ্ন শহর নিয়ে প্রথম স্বপ্ন দেখা শুরু করেছি আমি সেই অনেক আগে, 2005-06 সালের থেকে চিন্তা করছি যে মানুষ এত কষ্ট করে,
বস্তিতে থাকে, অথচ তাদের প্রতি কারো ইয়ে নাই, সমবেদনা নাই। নিজেরা নিজেরা বিল্ডিং টিল্ডিং বানায় থাকে, কেন গরিবদেরকে কি রাখা যায় না? তখন আমাকে আইডিয়া সম্বন্ধে কথা বলেছিল মালয়েশিয়াতে একটা লোক। মালয়েশিয়ার একজন লোক বলতেছে যে তুমি চাইলে বাংলাদেশে এমন জিনিস করতে পারো যেখানে ভাড়া থেকে কেনা, সে যে বাসায় থাকবে সেটা ভাড়ার সমান কিস্তি দেবে, আর এটাই তার 20 বছর 25 বছর পরে বাড়িটা নিজ নামে হয়ে যাবে। কারণ একটা বাড়িতে কেউ যদি ভাড়ায় থাকে, সরকারি কর্মকর্তা যারা আছে তারা নিজের পক্ষে 20-25 বছর থাকে, ওই যে এলপিআর এ যাওয়া পর্যন্ত। তো এখন মনে করেন যে ভাড়া থেকে কেনা কিভাবে এটা সম্ভব, তখন এটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন করা শুরু করলাম। পরবর্তীকালে 2008 সালে আমি একবার উদ্যোগ নিচ্ছি, তখনও হয়নি। তো 8 সালে যখন হয়নি, 9 সালে একটা কাজ করে ফেলছি আমি, 9 সালে বা 10 সালে। এই স্বপ্ন শহরের চিন্তা নিয়েই কিন্তু আমি একটা কোম্পানি করে ফেলেছি 9-10 সালে। সেই কোম্পানিটার নাম হচ্ছে ডেস্টিনি লো কস্ট হাউজিং সোসাইটি। এবং সেই কোম্পানির আদলে ব্যবসা শুরু করে দিছিলাম প্রায়। তখন আমার মনে আছে আমি, হোসেন সাহেব, জেনারেল হারুন সাহেব, আমরা নাসির ট্রেড সেন্টারে একটা আহ, কোম্পানি, আর্কিটেক্ট। স্যার আপনার সাউন্ড একটু কম আসতেছে, আপনার মাইক্রোফোনের একটু আচ্ছা, কাছাকাছি আসলে ভালো হয়। এখন শোনা যাচ্ছে? জি এখন জি শোনা জি যায়? স্যার। জি স্যার, জি স্যার। আমার মনে আছে সেই সময় 9 সালে 10 সালে আমরা এই ডেস্টিনি লো কস্ট হাউজিং সোসাইটি বলে একটা কোম্পানি করেছিলাম। সেই কোম্পানির আদলে বিপ্লব নামে এক আর্কিটেক্ট আমাদেরকে প্ল্যান দেখাচ্ছিল, সাভারে আমরা যে জায়গাটা কিনেছিলাম সেখানে করব। তো লো কস্ট হাউজিং নিয়ে কিন্তু 9-10 বিভিন্ন সময় কিন্তু ইয়ে হয়েছে। তখন এটার নাম দেওয়া হয়েছিল লো কস্ট, কিন্তু স্বপ্ন শহর নামটা আসছে মাথার মধ্যে লো কস্টের সাথে। জেলে থাকতে 17 সালে, 17 সালে চিন্তা করেছি এটার নাম দেবো স্বপ্ন শহর। এবং আমার মনে আছে আমরা যখন এটা শুরু করি তখন আমি পরিমল বাবুরি দিয়ে, আমার উকিল যে ছিল পরিমল বাবুরি দিয়ে, আমরা এটা ট্রেড লাইসেন্স ইয়ে করি সিটি কর্পোরেশন থেকে। এবং সেই ট্রেড লাইসেন্সে লেখা ছিল স্বপ্ন শহর প্রপার্টিজ, তারপর ম্যানেজিং পার্টনার পরিমল কর। উনি ট্রেড লাইসেন্সও করছিলেন। এবং বসতেন গ্যালাক্সি ওয়াইডের একটা অফিস ছিল ল ভ্যালিতে। ওদের অফিসটা ওরা ভাড়া দিতে পারতেছিল না, তখন তাদের থেকে আমরা সাবলেট নিয়ে নিই, নিয়ে ওইখানে বসে বসে উনি স্বপ্ন শহরে ফর্ম বানাইছি, এখনো সে ফর্ম আছে ফর্ম। আমরা বোধহয় 20-25টা কিস্তিও নিচ্ছি তখন। 20-25টা কিস্তি নিয়ে আমরা কি করেছি, হ্যাঁ আমরা 20-25টার ইয়ে নিয়েছি, কিস্তিও নিয়েছি। কিস্তি নিয়ে আমরা শুরু করে দিয়েছি। এবং সেখানে আহ, স্বপ্ন শহর কোম্পানির শেয়ার হোল্ডার হওয়ার জন্য আমার যতদূর মনে পড়ে গাউসুল হাজার টিপু টাকাও নিয়ে আসছিল বেশ কিছু। সে এনার টাকা জমা দিয়েছে কত, 3 লাখের মতো মনে হয়, যে সে ডাইরেক্টর হবে। তা আমরা ওই টাকা রাখছি, এখনো আছে ওইখানে। বেশি না, বেশি লেনদেন হয়নি, কিন্তু 20-25 লাখ টাকার লেনদেন হয়েছে। যে টাকাটা আমি এখন সমন্বয় করে দেবো, এখন এখন যে স্বপ্ন শহর হয়েছে ওই টাকাটা আমি এখানে ফেরত দিয়ে দেবো, রিফান্ড দিয়ে দেবো। আর যারা তখন কিস্তি দিছে ওদের কিস্তিগুলো এখানে আমি অ্যাডজাস্ট করে দেবো, তাদের কিস্তি চলতে থাকবে। অনলি পার্থক্য ছিল তখনকার কিস্তি ছিল 25,000 টাকা, এখন কিস্তি কমে 16,000 আসছে। তাই তাদের ওইভাবে মানি রিসিটকে আগেরটা নিয়ে আবার নতুনটা ইস্যু করে দেবো। তার মানে কি দেখেন, স্বপ্ন শহর কিন্তু হঠাৎ করে আসমান থেকে লাফ দিয়ে পড়ে নাই, এটা অনেক আগে থেকে প্ল্যান। এখন শুধু পার্থক্য হচ্ছে এই স্বপ্ন শহরটা এত তাড়াতাড়ি কিভাবে সামনে আসলো, যে এতদিন ধরে স্বপ্ন দেখতেছি। সামনে আসার জন্য কয়েকজন লোক এটার জন্য, জাপান গার্ডেন সিটি যিনি বানাইছেন মিস্টার খুরশিদ আলম আপু, তারপরে আমাদের একজন ডিস্ট্রিবিউটর আছে আরিফ হোসেন, এরপর আমাদের বৈশাখী টিভির এমডি টিপু আলম, এরপর আমাদের সৈয়দ মমিন হোসেন, তারপর পরিমল কর, এরকম কয়েকজন মিলে তারা আড্ডা মারতেছিল রুমে। তখন তারা বললো যে চলেন আমরা ইয়ে করে ফেলি, একটা কোম্পানি করেই ফেলি। তো তখন প্রথম দিকে কোম্পানিটা করতে যে আমরা কিভাবে করব চিন্তা করতে পারতেছিলাম না। তখন 9 জন নিয়ে করার চিন্তা যখন আসছে, তখন আমাকে একদিন পরে, বোধহয় একদিন না 2 দিন পরে, চেয়ারম্যান সাহেব বললেন যে এইভাবে করেন না উনি তখন আমরা আরো ডাইরেক্টর বাড়াইলাম, এবং সেখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে কোনো ব্যক্তিকে এখানে ডাইরেক্টর করা যাবে না, শুধু 3 জন ব্যক্তিকে আমরা ডাইরেক্টর রাখবো। তারা 1%-এর নিচে থাকবে, 3 জনে মিলে 1%। টিপু আলম, তারপরে মমি সাহেব, এবং খুরশেদ আলম অপু, এই 3 জন। আর সবাই আমরা, আমি, হোসেন সাহেব, আরিফ, পরিমল কর, আমরা সবাই কোম্পানির প্রতিনিধি হিসেবে থাকবো, প্রতিনিধিত্ব করব কোম্পানিকে। তো এইভাবে সিদ্ধান্ত হয়ে আমরা 19 জনকে ইয়ে করে পরিচালক করে অলরেডি আমরা ইয়ে করে ফেলছি, কোম্পানি রেজিস্ট্রেশন করে ফেলছি। এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিসেম্বরে আমরা একটা ইজিএম করব, সেখানে আমরা আরো 26 জনকে নেবো, 26টা কোম্পানি। এইভাবে
স্বপ্ন শহরের অর্ধেক মালিকানার মধ্যে কি করবো এবার শুনেন ডিস্ট্রিবিউশনটা কিভাবে করছি। ডিসেম্বর থেকে হবে পুরোটা সেট হয়ে যাবে। সেটা হচ্ছে স্বপ্ন শহরের অর্ধেক মালিকানা দিয়ে দিচ্ছি চেয়ারম্যান সাহেবের প্রতিনিধিত্বে মাল্টিপারপাসে আছে 8.5 লক্ষ লোক। এই 8.5 লক্ষ লোক ইনশাল্লাহ আশা করি এই স্বপ্ন শহরের ডিভিডেন্ড থেকেও কিছু পয়সা পাবে আগামী বছর আপনার অগাস্ট নাগাদ। এই 8.5 লক্ষ লোক যারা শেয়ার কিনছে এত বছর কষ্ট করছে তারা একটা ভালো ডিভিডেন্ড পাবে। তাই আমি আপনাদেরকে উপদেশ দেব মাল্টিপারপাসের শেয়ার রিটার্ন করেন না, এই ভুল কাজটা করেন না, ধরে রাখেন। কারণ মাল্টিপারপাসের একটা ইনকাম আছে, সেখান থেকেও পাবেন আপনারা, আবার এই স্বপ্ন শহরের থেকেও একটা ভালো ইনকাম পাবেন। আর বাকি অর্ধেক আমরা চিন্তা করেছি, আপনারা অনেকে জানেন যে আমার সাথে আমি যখন জেলখানায় ছিলাম তখন আপনারা অনেকে নিজেরা নিজেরা আমার বুদ্ধি পরামর্শে আপনারা কোম্পানি করছেন, এবং সেই কোম্পানি করার পরে সেই কোম্পানি থেকে আপনারা ডেস্টিনিকে হেল্প করতে যায়, মামলায় হেল্প করতে যায়, আমাকে সহযোগিতা করতে যায়, আপনাদের শেয়ারের টাকাটা কো শেয়ার হিসাবে আমার কাছে জমা দিয়েছেন, আমি মানি রিসিপ্ট দিছি। সেই টাকা তো এখন আপনাদেরকে সমন্বয় করে দেবো, আপনাদের কো শেয়ারের টাকা। সেখানে আমি জানি না এক্স্যাক্টলি কয়টা কোম্পানি হয়েছে, আমি যতদূর জানি 70-80টা কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে। আর মনে করেন রেজিস্ট্রেশন হয়নি আরো অনেক কোম্পানি আছে, কত সংখ্যা আমি জানি না, আন্দাজে বলে লাভ নাই। তো যে কয়টা কোম্পানি আছে সবগুলা কোম্পানির সাথে আমরা এই অক্টোবর নভেম্বরের মধ্যে ফয়সালা করে ফেলবো। এই সমস্ত কোম্পানিকে দেবো হচ্ছে বাকি অর্ধেক, স্বপ্ন শহরের বাকি অর্ধেক তো না 49%। কারণ 50% তো আমরা দিয়ে দিব ইয়েকে সমিতিরে, 1% থাকবে ওই তিনজনের জন্য, আর 49% আমরা দিয়ে দেবো। তো এই 49% যারা পাবেন তারা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্ন সময় কোষার দিচ্ছেন, তাদের পুরস্কার পাওয়ার সময় চলে আসছে। তার মধ্যে অন্যতম একটা কোম্পানি ছিল, এই 49%-এর মধ্যে অন্যতম একটা কোম্পানি ছিল সুপিরিয়র মার্কেটিং, যেটার আমি চেয়ারম্যান। সেই কোম্পানিটার প্রতিনিধিত্ব করব আমি এই স্বপ্ন শহরে, এবং সেই পদাধিকার বলে আমিও স্বপ্ন শহরের চেয়ারম্যান হিসেবে আছি। তো সুপিরিয়র মার্কেটিংও যারা শেয়ার কিনছেন তারাও কিন্তু বঞ্চিত হবেন না, বরং তারা এই যে বিশ্বাস করে আমাকে 100 টাকা হইলেও তো দিচ্ছেন অনেকে, তারাও উপকৃত হবেন। তারা কিভাবে পাবেন সেটা আমরা দেখাবো, আইনগত ভিত্তিগুলো পরে দেখাইতে পারবো। এখন তো আর এখানে ল্যাপটপে তো আর দেখানো সম্ভব না। আমি বলছি না যে আমি এই টেকনোলজিটা বুঝি না, তবে ডকুমেন্ট শো করতে হয়। যাই হোক, তো এখন সেটা হচ্ছে যে আমরা এখন আপনাদেরকে ধারণা দিলাম যে স্বপ্ন শহরের মালিকানা কে কে আছে। স্বপ্ন শহরের মালিকানা আমার কাছে যারা কোষার দিয়েছেন এবং সুপারিয়র মার্কেটের ইয়ে দিয়েছেন, ধরে নিচ্ছি এদের সংখ্যা এখন 7 হাজার বা 10 হাজার আছে। কিন্তু আমি নিতে পারবো এখানে 60-70 হাজার, আরো 50 হাজার আসতে পারবে মালিকানা যদি আসতে চায়, কোনো সমস্যা নাই। তো আগে যারা 10-12 হাজার লোকে টাকা দিচ্ছেন তারা কেউ কেউ 1 লাখ টাকাও দিচ্ছেন, কেউ 5 লাখ টাকাও দিচ্ছেন, কেউ 10 হাজার টাকাও দিচ্ছেন। কিন্তু এখন যারা আসবেন তাদের অত বেশি টাকা দেওয়া নাও লাগতে পারে, আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে কোম্পানিতে আসতে চান এখানে আমি কোনো বাধা দেব না। তো সোজা কথা হচ্ছে যে কোম্পানিগুলো এখন আমাদের কোষারের জন্য অপেক্ষা আছে, এদের সবাইকে আমি দুইভাবে বেনিফিট দেব। একটা হচ্ছে ডিটুকে অ্যাসোসিয়েটের মাধ্যমে আপনারা ডেস্টিনি 2000-এর মালিক হবেন, আর ওটা হচ্ছে স্বপ্ন শহরের মাধ্যমে আপনি স্বপ্ন শহরের মালিক হবেন। দুই জায়গায় আপনার মালিকানা থাকবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমি স্বপ্ন শহরের পর্ব 1 ব্যাখ্যা করলাম, মালিকানা কিভাবে স্টাবলিশ হলো বা হবে। পর্ব 2, কিভাবে স্বপ্ন শহর ইনকাম করবে সেটা তো আপনার জানা দরকার। স্বপ্ন শহর যেভাবে ইয়ে করবে, একটু আগে আমরা কথা বলতেছিলাম, আমাদেরই একজন পিএইচডি, সে বড় একটা রিয়েল এস্টেট কোম্পানির মালিক, তার সাথে কথা হচ্ছিল, এবং সাথে আমাদের এমডি খোরশেদ আলমও ছিলেন। তার একটা বড় প্রজেক্ট আছে আপনার কেরানীগঞ্জ উল্টা দিকে। সেই প্রজেক্টে আমরা যাব, মঙ্গলবার দিন ভিজিটে যাব। দেখার পরে আমরা করতেছি কি, যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানি দীর্ঘদিন ধরে প্লট বিক্রি করতেছিল আমরা এদের কাছে আগে যাচ্ছি, যা বলতেছি যে ভাই, এই যে আপনি জমি বেচতেছেন, ধানি জমি নষ্ট করতেছেন, চলেন আপনাকে একটা নতুন কনসেপ্ট দেই। সেই কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারবেন। যে ওনারা কি করতেছে, প্লট বিক্রি করতেছে আধা বিঘা 5 কাঠা করে বেচতেছে। মনে করেন ওনারা 100 বিঘা বিক্রি করতেছে 100 জনের কাছে, তাতে 100 বিঘা ধানি জমি তো আপনার নষ্ট হচ্ছে। আমাদের কনসেপ্টটা ভিন্ন। আমরা 100 বিঘা 100 জনের কাছে না বেচে 5 বিঘার উপরে 20 তলা বিল্ডিং করে দেখেন, তখন 100 জন থাকতে পারবে ওই 100 বিঘার মতো। তাইলে আপনার তখন আরো 95 বিঘা জায়গা কিন্তু বাইচে গেল। অর্থাৎ আমরা লম্বালম্বি আকাশের দিকে যাইতে চাই, সমান্তরাল না যায়। এই আইডিয়াটা কোত্থেকে পাইছি? চায়না থেকে। চায়না যদি যান আপনি দেখবেন
চাইনিজরা কিন্তু 50 তলা বিল্ডিং করে উপরের দিকে উঠায়, তারা কিন্তু আমাদের মতো এরকম ঘর বানায় না, টং ঘর বানায় না, তাদের কিন্তু ধানের জমি অনেক বেশি। এখনো কিন্তু পৃথিবীতে ধান উৎপাদনকারী এবং সরবরাহকারী হিসাবে চায়না নাম্বার 1-এ আছে। চায়না সম্বন্ধে বলা আছে হাদিসে যে তোমরা যদি জ্ঞান আহরণ করতে চাও সুদূর চায়না যাও। তো আমি চাইনিজদের থেকে যে কোনো বুদ্ধি নেই, তারা তারা যা ফলো করে আমি তাই করতে চাই। এখন তারা যেভাবে হাইরিস বিল্ডিং এ মানুষকে আইসা আবাসন দিচ্ছে, আমরা সেভাবে দিতে চাই। এইখানে আমরা কি করব, আমরা বিল্ডিং করব। যেহেতু আমরা সিটি কর্পোরেশনের বাইরে যাচ্ছি, পৌরসভার মধ্যে যাচ্ছি, সেখানে 12 তলার বেশি পারমিশন নিতে গেলে আবারও এই রাজুক ভিত্তিক পারমিশন নিতে হয়। তাই আমরা 400 উপজেলাতে এটা করব। হ্যাঁ, সিটি কর্পোরেশন ভিত্তিক যেটা হবে সেটা আমরা রাজুকতে পারমিশন নেবো, কোনো সমস্যা নাই। কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে যেটা আছে সেখানে আমরা 12 তলা বিল্ডিং করব, যেটাকে আমরা বলি G+11, মানে গ্রাউন্ড ফ্লোর প্লাস আরো 11 তলা। 12 তলা বিল্ডিং করব, যেখানে আপনার বিল্ডিং এ থাকবে হচ্ছে এক এক ফ্লোরে 27টা করে অ্যাপার্টমেন্ট থাকবে, 750 স্কোয়ার ফিটের। ছোট দুইটা রুম, একটা রুমে থাকবে মিয়া বিবি, আর একটা রুমে দুইটা বাচ্চা থাকতে পারবে। এরপরে কিচেন আছে, ড্রয়িং রুম আছে, বারান্দা আছে, সব মিলে 750। এখন হতে পারে আপনাদের অনেকের বাচ্চা 4টা, দুইটা বাচ্চা বড়, 4টা মানে বোঝাই যায় দুইটা 12-14-র উপরে বড়। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনি দুইটা বুকিং অ্যাপার্টমেন্ট পাশাপাশি বুকিং দেন 750 করে, তাহলে তো আপনার 1500 এমনি হয়ে গেল। আপনি যদি বলেন না আমি দুইটা অ্যাপার্টমেন্টকে একটা বানাইতে চাই, আমরা করে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সবগুলো অ্যাপার্টমেন্টের সাইজ একই, 750। আর একটা করে মোটরসাইকেলের পার্কিং থাকবে এই অ্যাপার্টমেন্টের সাথে নিচতলায়। এছাড়া 24 ঘন্টা নিরাপত্তা, সিকিউরিটি, ফায়ার। ফায়ারে আমরা যে ব্যবস্থা রাখছি, আপনার ফ্লোরে যখন আগুন লাগবে, আপনি গ্রাউন্ড ফ্লোরে যাইতে লাফ দিয়ে আমরা সিস্টেম রাখবো যে আপনি গ্রাউন্ড ফ্লোর মানে আপনার সে 12 তলার থেকে গ্রাউন্ড ফ্লোরে আসতে আপনার 30 সেকেন্ড লাগবে। তাহলে চিন্তা করেন কি চিন্তা করতেছি আমরা। 30 সেকেন্ড লাগবে আপনার গ্রাউন্ড ফ্লোরে আসতে, আপনি সিঁড়ি দিয়ে আসবেন না, লিফট দিয়ে আসবেন না, ওই ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ আগুন তো লাগবেই না ইনশাল্লাহ, কারণ আমরা যে প্রযুক্তি ব্যবহার করব সেখানে আগুন লাগার কোনো সুযোগই নেই। তারপরে হবে কি, এই এই অ্যাপার্টমেন্ট গুলো হবে ব্লকের তৈরি, সেই ব্লক আমরা নিজেরা বানাবো। চায়না প্রযুক্তি দিবে আমাদেরকে, আমরা সেই ব্লক বানাবো। আপাতত শুরুর দিকে হয়তো ব্লক আমরা ইম্পোর্ট করব শুরুর দিকে। আর এখানে ব্লক বানায় এরকম প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করবে 25 তারিখে। তো আমরা সব লোকাল র মেটেরিয়াল নিব, আর কি করব, কাজগুলো করাবো আমরা একা করব না, আমরা 100+ ডেভেলপার নিয়ে কাজ করব। এবং ভালো লাগছে আমার কাছে যে আমাদের কাজ করার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ একটা ডেভেলপার কোম্পানি আমার সাথে যোগাযোগ করছে অলরেডি। আমি নাম বলবো না, আপনারা বুঝে ফেলবেন আমার কথা থেকে। সর্ববৃহৎ, তারা আমার সাথে যোগাযোগ করেছে অলরেডি গতকাল, আমার সাথে মালিক কথা বলতে চায়। তো আমরা এরকম 100+ ডেভেলপার নেব যারা আমাদের এই বিল্ডিং গুলো করে দেবে। তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই স্বপ্ন শহরের প্ল্যানিং আমাদের, ডিজাইন আমাদের, আইডিয়া আমাদের, মার্কেটিং আমাদের, খেয়াল করেন। আর আমাদের নাইকি কনস্ট্রাকশন ক্যাপাসিটি, এটা আমরা হায়ার করব অন্য মানে ইয়ে থেকে, ডেভেলপার কোম্পানি থেকে। তাতে কি হবে, আমাদের সাথে আরো শতাধিক ডেভেলপার কোম্পানির সুসম্পর্ক হবে, একটা ভ্রাতৃত্ববোধ হবে, কোনো রেষারেষি নাই, কোনো কম্পিটিশন নাই। সবাই মিলে আমরা একটা রিয়েল এস্টেট ব্যবসা করব। টেকনোলজি আমাদের, আইডিয়া আমাদের, মার্কেটিং আমাদের, আর বাকিগুলো ওদের। ফাইন্যান্সও আমাদের। এখন ফাইন্যান্স করতে আসবে, দেখেন, আপনারা যারা এটাকে বিক্রি করবেন খুব সহজে বিক্রি করতে পারবেন। কার কার কাছে বিক্রি করবেন আমি বলে দিচ্ছি। বিক্রি মানে বুকিং, 16,000 টাকা কিস্তিতে বুকিং নেবেন, এরপরে চলতে থাকবে কিস্তি 240টা কিস্তি। এখন 240টা কিস্তির মধ্যে 36টা কিস্তি যখন শেষ হবে ততদিনে আমরা অ্যাপার্টমেন্ট বুঝাই দেবো। 36 কিস্তি মানে হচ্ছে 3 বছর। এখন আপনি কত সহজে বিক্রি করবেন দেখেন। কিছুদিন আগে আমি ইউটিউবে দেখি কি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, এক লোক দেখাচ্ছে যে 2300 টাকা স্কোয়ার ফিটে সে ফ্ল্যাট বানাচ্ছে, 23 লাখ টাকা খরচ হয়, এত সস্তা। হ্যাঁ, সেই ফ্ল্যাট সে গল্প করতেছে আর কি, মানুষকে দিচ্ছে। তখন আমি দেখলাম ওইটা একটা খারাপ বিল্ডিং, আর কিছু নয় আশেপাশে। বাজারঘাট কই, কমিউনিটি সেন্টার কই, আদার ফ্যাসিলিটি কই, কেউ জানে না। আপনি যদি সমুদ্রের মাঝখানে একটা হাই বিল্ডিং করে দেন, আর আমি বিল্ডিং থেকে না এবার সমুদ্র থেকে কিনারে কিভাবে আসবো এটা যদি না বলেন, তাহলে আমি ওখানে ফ্ল্যাট নেবো কেন? আমার হাসি পাইছে। দ্বিতীয়টা হচ্ছে, সেই ফ্ল্যাটটা সে বলতেছে 23 লাখ টাকা, তো আমাদেরটা তো আমরা আরো সস্তায় দিচ্ছি। আমরা ফ্ল্যাট তৈরি করতে আমাদের অনেক খরচ হবে, 28 লাখ টাকার উপর খরচ হবে, আমরা সেটা 37 লাখ টাকায় দিচ্ছি। কিন্তু আপনার তো 37 লাখ টাকা খরচ করা লাগতেছে না। আপনি যখন কিনবেন, আপনি 36টা কিস্তি দিতে দিতে আপনার থেকে আমার কাছে টাকা আসবে 5,76,000 টাকা। এরপরে তো আর আপনার টাকা দেওয়া লাগতেছে না, কারণ আপনি এটা ভাড়া দিয়ে দিবেন। আপনি যে ভাড়া পাবেন সেটা কিস্তি চাইতেও বেশি।
তাহলে আপনার ভাড়ার কিছু পয়সা আপনার পকেটে যাবে, কিস্তিটা দিলেন, তাহলে কি আমি বলে দিতে পারি যে বাকি 17 বছরের কিস্তি, 3 বছর গেলে 17 বছরের কিস্তি তো আপনি ভাড়া থেকে দিচ্ছেন। তাহলে যারা ইনভেস্টমেন্ট করতে চান এই সেক্টরে, রিয়েল এস্টেট সেক্টরে, তারা যদি বুদ্ধিমান হন, তাহলে অবশ্যই স্বপ্ন শহরে 750 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনবেন। কারণ আপনার 3 বছর কিস্তি দেওয়ার পর আপনার টেনশন শেষ, এরপরে ভাড়া থেকে কিস্তি দিবেন, এটা হলো এক। যারা থাকতে চান তাদের কাছে ক্যাচ হলো, আপনি 3 বছর কিস্তি দিয়ে দিতে যখন উঠে যাবেন, এরপরে তো আর আপনার ভাড়া লাগতেছে না, আপনি ভাড়ায় থাকতেছেন, ভাড়ার টাকাটাই আপনি কিস্তি দিচ্ছেন, এটা হলো আপনার জন্য দুই। সরকারি কর্মকর্তা যারা আছে, যারা সরকারি আবাসনে থাকে, মাসে 12,000 টাকা দেয়, আপনি দেখেন, আমি একদিন এক পুলিশ কনস্টেবল জিজ্ঞেস করছি, ভাই তুমি কত টাকা বেতন পাও? ওই আমি জেলে থাকতে, কয় 25,000। কেমনে কেমনে চলো? কয় স্যার 12,000 টাকা সরকারে কাইটা রাখে, ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট দিচ্ছে 300-400 স্কোয়ার ফিট, 2টা রুম, থাকা যায় না, মা বাপ শ্বশুর শাশুড়ি আসে, থাকতে পারে না, চলে যায়। 300-400 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, 12,000 টাকা তার বেতন থেকে সরকার কাইটা রাখে। তো আমি বলছি এইভাবে কতদিন চলবে? কয় 25 বছর পরে ছেড়ে দেবো চাকরি, তখন চলে যাবো। তার মানে কি দেখেন, 25টা বছর সে কষ্ট করে এখানে থাকবে 12,000 টাকা বেতন দিয়ে, ভাড়া দিয়ে। 25 বছর পরে যখন এই ভাড়া ছেড়ে সে চলে যাবে, তখন সে এই ফ্ল্যাটের মালিক না, কিন্তু সরকারি মালিক, সে শুধু ব্যবহার করছে। তো আমি চিন্তা করছি এরকম পুলিশের সংখ্যা কত, তাই 1.5 লাখ। তো এই যে 1.5 লাখ পুলিশ হিসেবে যে আপনার 12,000 টাকা ভাড়া দিয়ে হাউজিং করবো স্বপ্ন শহর, 700 স্কোয়ার, 700 বলছি, আমি 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে সেটা। আমি কিন্তু পুলিশের সাথে এগুলো কথা বলে আসছি, আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু কাস্টমার দেখাই দিচ্ছি। পুলিশের কনস্টেবল, চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী, ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, এরাই কিন্তু আমাদের বায়ার হবে। শুধু যদি আপনি ঠিক মতো আপনি বলতেন, সুন্দরভাবে যদি উপস্থাপন করতে পারেন। এবার এই জন্য আমি একটা বিজনেস কনসেপ্ট আনছি, যেখানে কাজ এক- আর এটা থেকে ইনকাম, কি বলছি বুঝছেন? আবার শুনেন কথাটা। কাজ করবেন একবার আর ইনকাম খাবেন 240 বার, মানে 240 মাসের কিস্তি, 240টা কিস্তি। অর্থাৎ ফ্ল্যাট যখন একবার বুকিং হয়ে যাবে, আপনার তো আর বুকিং করার কিছু নাই। এই ফ্ল্যাট থেকে আপনি কিস্তির উপরে 10% পাবেন। সেক্ষেত্রে রেসপন্স হচ্ছে 16,000 টাকা, 10% হচ্ছে 1,600 টাকা, এবং এটা 240 কিস্তি, 20 বছর। তো এরকম মজা আপনি পাবেন কই, যেখানে আপনি একবার কাজ করে আপনি 240 বার ইনকাম করবেন 20 বছর। ততক্ষণে আমাদের আরো অনেক প্রজেক্ট চলে আসবে। তো এটা হচ্ছে, এটা আরেক বিউটি, যে আপনি কাজ একবার করে আপনি 240 বার খাবেন। এখানে কি সবই ভালো, খারাপ কি কিছু নেই? অবশ্যই খারাপ আছে। কারণ ভালো খারাপ নিয়েই তো আমাদের দুনিয়া, ভালো খারাপ ছাড়া কোনোদিন দুনিয়া হয় না। তো ভালোগুলো আগে বলে নিই। তো ভালো হচ্ছে যে আপনি আহ, এই এখান থেকে একটা রয়্যালটি ইনকামের মতো করতে পারবেন 20 বছর। আপনি বেশি প্রেশার লাগবে না, কোনো ডাউন পেমেন্ট নাই। তবে আমাদের কোনো ডিস্ট্রিবিউটর যদি এসে আপনাকে ঝামেলা করে যে আপনি আগে আমার টাকা দিয়ে আনুন তারপরে এসে ব্যবসা করেন, বলুন ভাই তোর জন্য ভালো খবর আছে। যদি বলে কি, তুমি চাইলে তুই এখানে এই ফ্ল্যাটটা কিনে আমার মাধ্যমে ডাউন পেমেন্ট দিয়ে দেবে, ওই তোমার যে টাকাটা পাওনা আছে এটা আমি ডাউন পেমেন্ট হিসাবে কোম্পানির অনুরোধ করব, তোমার এটা যেন ডাউন পেমেন্ট হিসাবে নেয়, তবে তুমি কিস্তি দিয়ে যাই, তুমি রেগুলার, তোমার তো কিস্তি কমে যাবে। তুমি কত টাকা পাও? তো সে বলবো হয়তো যে আমি 90,000 টাকা পাই বা 60,000 টাকা পাই। তো ঠিক আছে, যাও 4টা কিস্তি তোমার এখান থেকে সমন্বয় করে দেবো, আসো এই 60,000 টাকা আমি ইয়ে করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি। তবে কথা হচ্ছে কিস্তি এখন চলবে এই 60,000 শেষের দিকের কিস্তির সাথে, এটা হলো শর্ত। তবে কিন্তু আপনি চাইলে মাল্টিপারপাস এবং ট্রি প্ল্যান্টেশনের এগুলা সমন্বয় করতে পারবেন। তবে ট্রি প্ল্যান্টেশনটা সমন্বয় করতে একটু সময় নেবেন, এখনই বলেন না। মাল্টিপারপাসেরটা পারবেন কেন? মাল্টিপারপাসেরটা আমরা যেটা উদ্যোগ নিচ্ছি, আমরা মাল্টিপারপাসের সাথে স্বপ্ন শহর একটা চুক্তি করবে, কর্পোরেট চুক্তি। সেখানে বলবে যে আপনার যে দায় দেনা আছে এটা আমরা সমন্বয় করে দিচ্ছি ডিস্ট্রিবিউটরের সাথে, এটার বিনিময়ে আপনার যে ল্যান্ড আছে কেরানীগঞ্জে বা বিভিন্ন জায়গায় কিন্তু মাল্টিপারপাসের জমি আছে, এটা আমাদের সাথে আপনি ইয়ে করেন, সেল আউট করেন, আমাদেরকে দেখেন দেন, আমরা ভালো দামই দিব। আমরা মাল্টিপারপাস যেটা বর্তমান দাম আছে, বর্তমান বাজারে যে দাম আছে এই দামে আমরা স্বপ্ন শহরের নামে কিনে নেব। তাহলে কি হচ্ছে, স্বপ্ন শহর কিন্তু জমি কিনে নিয়ে মাল্টিপারপাসের দায় শোধ করে দিচ্ছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কিন্তু, মাল্টিপারপাস কিনছে হয়তো 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা শতক, এখন এটা পাবে 5 লাখ টাকা শতক মিনিমাম, উপরে 10 লাখও হতে পারে জায়গা বুঝা। তাহলে সেখানে মাল্টিপারপাস একটা গেইন করলো। দ্বিতীয়টা হলো, মাল্টিপারপাসের টাকাটা কিন্তু কাস্টমার ফেরত নিচ্ছে না, সে আবার এখানে রিইনভেস্ট করতেছে, বিজনেসে ঢুকে গেল। তাহলে এই হচ্ছে আমাদের পরিকল্পনা। তাইলে আপনার যদি কোনো পাওনাদার ডিস্ট্রিবিউটর আপনাকে জ্বালাতন করে, এইসব বলে যে আমি
না, নন ডিস্ট্রিবিউটরের কাছে সেল করা যাবে। আমাকে একজন প্রশ্ন করছে, নন অবশ্যই করা যাবে, এটা ওপেন তো। এই ফ্ল্যাট কিন্তু আমি একটু আগে পুলিশের এক্সাম্পল দিলাম না, গার্মেন্টস এর এক্সাম্পল দিলাম না, এটা কিন্তু শুধু ডিস্ট্রিবিউটরের মধ্যে না, কিন্তু ডিস্ট্রিবিউটররা নিলে লাভবান হবে এটার জন্য বললাম, কিন্তু এটা বাংলাদেশের যে কোনো লোক কিনতে পারবে। আমি বলবো টার্গেট করবেন পুলিশের কনস্টেবল, আনসার, বিডিআর, বিজিবি এবং আপনার গার্মেন্টস এর কর্মী যারা, এদেরকে টার্গেট করবেন। এরা কিন্তু স্বপ্ন দেখে না, কিন্তু এরা স্বপ্ন দেখা ভুলে গেছে। কেন ভুলে গেছে? কারণ তারা জানেই না যে এইভাবে 16,000 টাকা ভাড়া থেকে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যায়। এরা বছর পর বছর কাজ করে যাচ্ছে। আপনি দেখেন না, আমার জীবন থেকে 12টা বছর কিভাবে পার হয়ে গেল। অনেকে জীবন থেকে 20 বছর যাইতে কতক্ষণ লাগবে? চাকরি করতে করতে টেরও পায় না কখন 20 বছর পার হয়ে গেছে। প্রথমে শুনলে ঘাবড়ে যায়, 20 বছর! আসলে 20 বছর যে কখন পার হয় টেরও পায় না। যাই হোক, এখন আমরা এই প্রজেক্টটা করব বাংলাদেশের 400 উপজেলাতে। শুরু করব আগে কেরানীগঞ্জ, পূর্বাচল, ঢাকা, সেটা হাইওয়ে, মাওয়া হাইওয়ে রোডে আমরা 400 উপজেলাতে কিন্তু এই প্রজেক্ট করবো, মনে রাখেন। শুরু করব ঢাকা, চিটাগং এবং বিভাগীয় শহরগুলোতে আগে। সব বিভাগীয় শহরে আমাদের সেলস অফিস হবে, এবং আমরা এটা একদম জেনুইনলি কাগজপত্র সব নেয়ার পরে আপনাদেরকে মাঠে নামাবো, এর আগে নামাবো না। আপনি সবকিছু জানার পরে মানুষের কাছে বিক্রি করতে যাবেন। আপনি দেখবেন যে দৃশ্যমান ঘটনা ঘটতেছে। তাইলে আগের কাজ কি? আগের কাজ হচ্ছে আপনারা যারা ডিস্ট্রিবিউটর আছেন তাদেরকে আমরা এখানে সেলসম্যান বানাবো, সেলসম্যানশিপ দেব। সেই সেলসম্যানশিপটা হচ্ছে আপনার শর্তযুক্ত সেলসম্যান, অর্থাৎ আপনার কোনো বেতন না, আপনাকে কমিশন দেওয়া হবে এখানে। সেই কমিশনটা বেতনের চাইতেও ভালো। আমরা কত সেলসম্যান নেবো সেটা বলে নেই। আজকে এখানে আছেন তো প্রায় 1,000-এর মতো। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ এই সেলসম্যানশিপ মিস করেন না। যারা বিদেশে আছেন তারা বিদেশে বসেও সেলসম্যান হতে পারবেন। আপনার দেশে আসার দরকার নাই, কারণ কাজটা কি, কাজটা যখন আপনি বুঝবেন তখনই আপনি বুঝবেন যে বিদেশে বসেও যে এই কাজ করা যায়। কাজটা হচ্ছে প্রচার। আপনি টেলিফোনে প্রচার করবেন, যোগাযোগ করবেন, কাস্টমার সার্ভিস দিবেন, কনভিন্স করবেন, করার পরে আপনি বলবেন ঠিক আছে, আপনি যখন অফিসে যাবেন, আমি কিন্তু এটার সেলসম্যান, আমার নাম্বার হচ্ছে এত, এটা আপনি জানাই দিন যে আমি আপনাকে পাঠাইছি। তখন আমরা ওই যে আপনার রেফারেন্সের মতো আপনার হিসাব রাখবো যে আপনি এই কাস্টমারটা পাঠাইছেন। আর আপনার বেশি কাস্টমার পাঠানো লাগবে না। এগুলোতে সব ভালো খবর যে ডিস্ট্রিবিউটাররা এটার সেলসম্যান হতে পারবে, এবং আপনার ডিস্ট্রিবিউটাররা এখানে অ্যাডভান্টেজ পাবে। এবং এইটা হলো সব ভালো খবর করলাম এতক্ষণ। এখন বলবেন যে খারাপ খবর কোনটা? খারাপ খবর হচ্ছে, যেটা খারাপ বলবো না, সেটা হলো একটু ইনফেরিয়ার খবর আর কি, এটা খারাপ বলা ঠিক না। সেটা হচ্ছে এই সেলসম্যানশিপ নিতে হলে আপনি নিজে আগে নিজের নামে একটা ইয়ে নিতে হবে, অ্যাপার্টমেন্ট নিতে হবে। এটা আমাদের দাবি, কারণ আমরা চাইতেছি 20,000 ফ্ল্যাট, 10 লাখ ফ্ল্যাট করবো তো। 20,000 ফ্ল্যাট যেন আমাদের এই স্টাফদের কাছে আগে বিক্রি হয়ে যায়। এখন এটা হলো একটা ইনফেরিয়ার খবর। দ্বিতীয় খারাপ খবর হলো যে আপনি নিজ নামে 50টার বেশি ফ্ল্যাট বুক করতে পারবেন না। এটা একটা খারাপ খবর। আর 3 নম্বর হচ্ছে, আপনি নিজ নামেই নেন আর বাইরে বিক্রি করেন, আপনি কখনোই আগামী 20 বছরও 20টার বেশি ফ্ল্যাট আপনি বেচতে পারবেন না। আপনার জন্য ফ্ল্যাট বেচা সীমিত করে দেওয়া হলো। কেন করে দেওয়া হলো? এবার একটা সহজ হিসাব দিই। এই 20,000 লোক যদি 10 লাখ ফ্ল্যাট যদি বিক্রি করে, তাহলে ভাগে কত পড়ে দেখেন, এক একজনের ভাগে 50টা পড়ে। এই জন্য আমরা চাচ্ছি না একজনের ভাগেরটা আরেকজনের বেচুক, আরেকজন বঞ্চিত হোক। এখানে কম্পিটিশনের কিছু নাই। আপনি 50টাই বুকিং দিবেন। এখন 50টা বুকিং দিতে আপনার 50 মাস লাগতে পারে, 50 দিন লাগতে পারে, 50 ঘন্টা লাগতে পারে, 50 মিনিটও লাগতে পারে। বাট আপনি নিজে কিনেন বা কারো কাছে বেচেন ওই 50, কিন্তু নিজে একটা কিনা বাধ্যতামূলক। এখন আপনি একটাও কিনতে পারেন, দুইটাও কিনতে পারেন, 10টাও কিনতে পারেন, আবার একটা কিনে 49টা কারো কাছে বুকিংও দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। এবং এই লেভেলটাকে আমরা বলে থাকি সেলস রিপ্রেজেন্টেটিভ। তবে আমাকে চিটাগং থেকে একজন পিএইচডি রিকোয়েস্ট করছে যে সেলস রিপ্রেজেন্টেটিভ না বলে সেলস এক্সিকিউটিভ বলা যায় কিনা। আমার কাছে মনে হচ্ছে এই শব্দটা আরো ভালো। আমি এটা তার সাথে সহমত প্রকাশ করছি। আমি বোর্ডে কথাটা উঠাবো যে আমরা সেলস রিপ্রেজেন্টেটিভ না বলে আমরা সেলস এক্সিকিউটিভ বলতে পারি কিনা। যেহেতু এখানে পদবি আছে স্টেট ম্যানেজার, ম্যানেজার, জিএম, এগুলো আছে, বোধহয় সেলস এক্সিকিউটিভ বলা যায়। আমরা দিতে পারি। আপনার কথা আমি রাখলাম। আমাকে চট্টগ্রাম থেকে একজন পিএইচডি রিকোয়েস্ট করছে যে সেলস এক্সিকিউটিভ দেওয়া যায় কিনা। হ্যাঁ, দেওয়া যায়। তো আপনি সেলস এক্সিকিউটিভ হিসেবে যখন শুরু করবেন, আপনি যে কটা ফ্ল্যাটের বুকিং দিবেন সেই কটা ফ্ল্যাটে যখন থেকে কিস্তি শুরু হবে, সেই কিস্তি অনুসারে আপনি 10% করে পাবেন। ধরে নিচ্ছি কোনো এক সময় আপনি 50টা সব আপনি বুকিং করে ফেলাইছেন, তখন আপনার প্রতি মাসে ইনকাম চলবে 10% করে 16টা ফ্ল্যাটে। আপনার আসবে হচ্ছে আপনার 80,000 টাকা। এই 80,000 টাকায় আপনি 5 ষোলো 80,
50টা ফ্ল্যাটে 80,000 টাকা আপনি পাইতে থাকবেন একবারে ইয়ে পর্যন্ত, 20 বছর 240 কিস্তি পর্যন্ত। এখন আসেন, আপনি যে শখ করে একটা ফ্ল্যাট নিজের নামে কিনছেন, একটা দুইটা কিস্তি দিচ্ছেন, এটাকে চাইলে আপনি কিন্তু ফ্রি করতে পারেন। কেমনে? আপনি যখন 10টা ফ্ল্যাট বুকিং দিবেন, আপনার কিস্তি কিন্তু ফ্রি। দেখেন আপনার কিস্তি যে 10% করে 16,000 টাকা চলে এসেছে, তার মানে প্রতি 10টা ফ্ল্যাট আপনি বেচলে আমি কি বলতে পারি যে একটা ফ্রি? বলা যায়। তাহলে 50টা ফ্ল্যাট বেচতে পারলে আপনার কিন্তু 5টা ফ্ল্যাট ফ্রি। এটা হচ্ছে আপনার জন্য একটা মানে মানে লুক্রেটিভ একটা পয়েন্ট আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনি 5টা ফ্ল্যাটের মালিক হতে পারেন। হয় আপনি 50টা বেচেন 5টা মালিক হন, অথবা আপনি 50টা বেচে 5টা মালিক হওয়ার দরকার না, 80,000 টাকা করে আপনি মাসে ইনকাম করতে থাকেন, এবং আপনার পদবি দেওয়া হবে সেলস এক্সিকিউটিভ। এখন এরকম সেলস এক্সিকিউটিভ নেব আমরা 20,000। এই 20,000 এখন পুরাইতে কিন্তু বেশি সময় লাগবে না, ধরেই কিন্তু আমরা 20,000 নেব না, আমরা প্রথমে নেব 2,000। এবং সেই 2,000 নিতে গিয়ে আমার কাছে একটা প্রস্তাব আসছিল, যা আপনাদের আবার সংগঠন আছে, বিভিন্ন রকম অসুবিধা কি? কিন্তু বিষয়টা কিন্তু ওপেন, সবার জন্য খোলা, সব ডিস্ট্রিবিউটরের জন্য খোলা। একমাত্র ডিস্ট্রিবিউটর নয় এমন লোক আমাদের এখানে সেলস এক্সিকিউটিভ হতে পারবে না, এই জায়গাটা রেস্ট্রিকশন আছে। ডিস্ট্রিবিউটর নয় এমন লোক আমাদের বায়ার হতে পারবে, কাস্টমার হতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সেলস এক্সিকিউটিভ আমরা অবশ্যই ডিস্ট্রিবিউটর নেবো, যারা এই 12টা বছর কষ্ট করছে আমাদের জন্য তাকিয়েছিল, আমরা তাদেরকে সেলস এক্সিকিউটিভ করবো, অন্য কাউকে এটা দেবো না, এই সুযোগ দেবো না। এবং আমি নিজেও কিন্তু সেলস এক্সিকিউটিভ লেভেল থেকে শুরু করতেছি, এটা হচ্ছে আপনাদের জন্য আরেকটা ভালো খবর। আমি, হোসেন সাহেব, ডায়মন্ডরা সবাই, পিএইচডিরা সবাই, আমরা কিন্তু সেলস এক্সিকিউটিভ থেকে শুরু করব। এখন আসি, এটা হলো প্রথম পদ। এরপর আসি সেলস এক্সিকিউটিভের পরে একটা পদ রাখছি, সেটা হচ্ছে আপনি বা আমি, আমরা যখন 10 জন, আমি দেখেন দেখা গেছে আমি নিজে কিন্তু সেলস এক্সিকিউটিভ হিসাবে আমার টার্গেট আমি করে ফেলেছি, কিন্তু এমন লোক কিন্তু পাওয়া যাবে 20,000-এর মধ্যে, যে সেলস এক্সিকিউটিভ তার 50টা ফ্ল্যাট বেচতে পারতেছে না, সমস্যায় পড়ছে। তো আমি এরকম যদি একজন লোকের হেল্প করি 50টা ফ্ল্যাট বুক করার জন্য, এরকম 10 জনের যখন আমি হেল্প করব, তখন আমি দরখাস্ত করব কোম্পানির কাছে যে আমাকে সেলস সুপারভাইজার হিসেবে প্রমোশন দেওয়া হোক। এই যে আমি 10টা লোকের হেল্প করছি, সেখানে তাদের 500 ফ্ল্যাটের আমি বুকিং করা দিছি, কিস্তি চলতেছে। যখন আমি 500 ফ্ল্যাট বা আপনি 500 ফ্ল্যাটের কোনো বুকিং করায় দিবেন, তখন আপনাকে সেলস সুপারভাইজার হিসেবে প্রমোশন দিয়ে আপনি তো 80,000 টাকা পাচ্ছেনই আপনার থেকে। আর অতিরিক্ত হিসাবে এখানে যে আপনি 10 জনকে আপনি হেল্প করছেন, 10 জনের কারণে যে 500 ফ্ল্যাট বুকিং হয়েছে, এখানে আপনি 200 টাকা করে রয়্যালটি পাবেন। টোটাল আসবে 500 ফ্ল্যাটে 200 টাকা করে দিলে 1,00,000 টাকা। এবং যেদিন ওই দিন থেকে আপনার পদবি চেঞ্জ হয়ে আপনি হয়ে যাবেন সেলস সুপারভাইজার, এবং আপনার ইউনিটে আপনার সাথে সেলস এক্সিকিউটিভ কয়জন আছে? 10 জন, বেশি না। এই 10 জনকে আপনি টেক কেয়ার করবেন। এর ফাঁকে আমরা কি করব, আপনাকে একটা ল্যাপটপ কিনে দেবো, আর একটা মোটরসাইকেল কিনে দেবো কিস্তিতে, যেখানে আপনার ইনকাম থেকে 5,000 5,000 করে আমরা সমন্বয় করে কিস্তি দিতে থাকবো 60 মাস। আপনি আমি চাই আপনি একটা মোটরসাইকেল চালান নতুন, এবং একটা ল্যাপটপ থাকুক। আর সেলস এক্সিকিউটিভদেরকে আমরা ব্যাগ দিয়ে দেবো, কিন্তু সুন্দর একটা ব্যাগ বানাবো সেলসের জন্য, তার যাতে কাগজপত্র, ক্যালকুলেটর, এই সেইগুলো সে ক্যারি করতে পারে, আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দেবো। তাইলে এরকম সেলস সুপারভাইজার কতজন নেব? এরকম সেলস সুপারভাইজার যদি 10 জনে একজন হয়, তাহলে 20,000 হয় 2,000। তো 2,000 সেলস সুপারভাইজার হয়ে গেল। আপনি যখন সেলস সুপারভাইজার হচ্ছেন, আপনি আরো প্রমোশন চাচ্ছেন, এখন আপনার মতো ডাইনামিক সেলস সুপারভাইজার আর নাই। কারণ আপনি দেখতেছেন যে আরো অনেকেই কষ্ট করতেছে, পারতেছে না, সেখান থেকে আপনি 5 জন সেলস সুপারভাইজারকে হেল্প করবেন, তারা যেন তাদেরটা টার্গেটটা ফুলফিল করতে পারে। 5 জনকে কি হেল্প করবেন? এক একজনের যেন 10 জন করে সেলস সুপারভাইজার পায়। অর্থাৎ আপনি যখন 5 জন লোকেরা হেল্প করতেছেন 10 জন করে পাওয়ার জন্য, তার মানে 5 × 10 = 50 জন। যখন 50 জন সুপারভাইজার সহ 5 জন লোকেরা আপনি ইয়ে করবেন, এই সরি, 50 জন সুপারভাইজারে যখন আপনি ইয়ে করবেন, হেল্প করবেন, তখন আপনি হয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আপনার অধীনে তখন আপনার ফ্ল্যাটের সংখ্যা হচ্ছে প্রায় 2,500। এই 2,500 ফ্ল্যাটে আপনি 100 টাকা করে রয়্যালটি পাবেন, সেখানে আপনার টাকা আসবে 2.5 লাখ। এবং আপনাকে আমরা একটা অফিসে বসার ব্যবস্থা করে দেবো, আপনার একটা কিউব থাকবে। এখন আপনি 2,500 ফ্ল্যাটের দেখাশোনা করতেছেন, কি দেখাশোনা? কাজটা কি? কাজ হলো ফ্ল্যাট তো সবাই বুকিং দিয়ে ফেলেছে, কারণ কিস্তিগুলো টাইম মতো আইতেছে কিনা,
কাস্টমারের সাথে খোঁজ খবর, কাস্টমার আপনার থেকে জানতে চাইবে ভাই ফ্ল্যাটটা কবে বুঝে পাবো, আপনি বলবেন 36 মাস, আপনি যখন বুকিং দিচ্ছেন সেখান থেকে 36 মাসে 36টা পেমেন্টের পরে। আবার অনেক সময় দেখা যাবে যে আপনার ক্লায়েন্ট বলতেছে ভাই আমি তো আগে ভুল করে নিয়ে ফেলেছি ঢাকাতে, আমি তো এখন চলে যাচ্ছি কক্সবাজার বা চিটাগাং চলে যাচ্ছি, আমি আমার ফ্ল্যাটটা কি ওখানে ট্রান্সফার করতে পারি? আপনি বলবেন হ্যাঁ, ট্রান্সফার ফি দিলে আপনি এখানে একই ভ্যালুতে ওখানে ট্রান্সফার করতে পারবেন। তার মানে হচ্ছে সারা বাংলাদেশে ফ্ল্যাটের কিন্তু একই দাম, শুধু ট্রান্সফার ফি দিলে ট্রান্সফার হবে। সাবজেক্ট টু অ্যাভেলেবেল, যদি জায়গা খালি থাকে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি যেতে পারবেন। তাহলে দেখেন কত মজার জিনিস রাখছি, আপনি চাইলে ট্রান্সফারও নিতে পারবেন এবং আপনি শুধু ট্রান্সফার ফি দিলে হবে। এবং এই জিনিসটা চালু থাকবে কিন্তু আজীবন। ধরেন আপনি কোনো এক সময় এইভাবে কল্পনা করেন যে আপনি কোনো এক সময় চট্টগ্রামে ফ্ল্যাট নিছেন, নেয়ার পরে 10 বছর সেখানে ফ্ল্যাটটা ভোগ করার পরে হঠাৎ করে দেখা গেছে কোনো একটা কারণে আপনার পড়ে গেছে, পোস্টিং পড়ে গেছে রাজশাহী। এখন আপনি বলতেছেন ভাই আমি ফ্ল্যাটটা ট্রান্সফার করতে চাই। আপনি কিন্তু রাজশাহীতে যদি আমাদের সেখানে প্রজেক্টে যদি তখন খালি থাকে ফ্ল্যাট, তাহলে ট্রান্সফার ফি দিলে আপনার ওই চট্টগ্রামের ফ্ল্যাট আমরা রাজশাহী ট্রান্সফার করে দেবো। এইভাবে আমরা ব্যবস্থা মানে রাখছি। এটা একটা ইউনিক আইডিয়া। এটা পৃথিবীতে কোনো আপনার রিয়েল এস্টেট কোম্পানি আপনাকে করে দেবে না, নেভার, জীবনও করে দেবে না। তো এখন যে জিনিসটা হচ্ছে, আপনি তো সেলস এস্টেট ম্যানেজার হয়ে গেলেন, এরপর আপনি এরকম 4টা এস্টেট ম্যানেজার ডেভেলপ করলে আপনাকে বানানো হবে ম্যানেজার। এরকম আপনি যখন 2টা ম্যানেজার আপনি সাপোর্ট দিবেন, আপনি হয়ে যাবেন এজিএম, এস্টেট জেনারেল ম্যানেজার। এরপর যখন আপনি 2জন এস্টেট জেনারেল ম্যানেজারকে হেল্প করবেন, আপনি হয়ে যাবেন জিএম। এখন ইনকাম গুলো কোথায় কোথায় কত হবে বলে দেই। আপনি যখন এস্টেট ম্যানেজার তখন আপনার আসবে, কমিশন আসবে হচ্ছে আপনার 2.5 লাখ টাকা। আপনি যখন ম্যানেজার তখন ওই 80,000 বাইরে। আপনি যখন ম্যানেজার হবেন আপনার ইনকাম আসবে 5 লাখ টাকা। 5 লাখ টাকা আসলে আপনাকে আপনার একটা গাড়ি কিনে দেবো কিস্তিতে, কোনো সমস্যা নাই। এরপরে আপনি যখন এজিএম হবেন তখন আপনার ইনকাম যাবে 10 লাখ টাকায়, আর আপনি যখন জিএম হবেন সর্বোচ্চ তখন আপনার ইনকাম দাঁড়াবে 20 লক্ষ টাকা। তো এই হচ্ছে, আমরা হিসাব করে দেখছি কতজন জিএম হবে। এই 10 লাখ ফ্ল্যাটে আমরা জিএম পাবো 25 জন, এজিএম পাবো 50 জন, ম্যানেজার পাবো 100 জন, এস্টেট ম্যানেজার পাবো 400 জন, আর সুপারভাইজার পাবো 2,000 জন, আর সেলস রিপ্রেজেন্টেটিভ পাবো 20,000। এই হচ্ছে আমাদের পিরামিডের স্ট্রাকচারটা। তাই আপনি যদি এখন থেকেই স্বপ্ন দেখেন আমি জিএম হতে চাই, আপনাকে খুব দ্রুত মুভ করতে হবে, কিন্তু বসতে হবে আমাদের সাথে। কারণ আপনার যে নেটওয়ার্কের মতো যে বুদ্ধি আপনার আছে সেটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে এই সিস্টেমে, যে কিভাবে আপনি কত লোকের সাপোর্ট দিয়ে যান। কারণ আপনি কিন্তু জিএম হতে হলে আমি হিসাব করেছি আপনাকে কম বেশি 10,000 লোকের কিন্তু হেল্প করতে হবে অ্যাজ এ জিএম। এটা একটা চ্যালেঞ্জিং কিন্তু। আপনি কিভাবে 10,000 লোকের হেল্প করবেন সেটা আমরা কৌশল শিখাবো আমরা। তো এই হচ্ছে কিভাবে আপনি কমিশন আয় করবেন। এবং কমিশনের প্যাটার্ন আমি বলে রাখি, আমরা যেটা গ্রস প্রফিট করব স্বপ্ন শহরে, তার 58% টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। 58, অর্থাৎ 100 টাকা লাভ হলে 58 টাকা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই সিস্টেমে। আর কোম্পানিতে লাভ থাকবে বোধহয় আপনার 40%, মানে আরো কম। কোম্পানিতে যে লাভ আসবে সেটা তো লাভ পাবে ওই যে আপনাদের কোম্পানিগুলা যে শেয়ার হোল্ডার হবে, মাল্টিপারপাস শেয়ার হোল্ডার হবে, এইভাবে সিস্টেম করছি আমরা। এগুলো হলো কনস্ট্রাকশন খরচ বাদ দিয়ে কথা বলতেছি। আর আমরা বিজ্ঞাপন করব, কিন্তু আমরা পেপারে টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট করব, আমরা টুলস বানাবো, ফ্লায়ার, আপনার যে ছবি, মানে আপনি একজন সেলসম্যান হিসাবে কাস্টমারের কাছে যা যা উপস্থাপন করার যে টুলস যা আছে আপনি সবই আমাদের থেকে সাপোর্ট পাবেন। আমরা কম বেশি 3টা টিভিতে তো অ্যাড দেবই, আর 3টা পত্রিকা তো অ্যাড দেবো। 3টা পত্রিকা 3টারই বেশি যাবো না আমরা, কারণ আমরা জানি আমরা নেটওয়ার্কার হিসাবে আমরা এতটাই দক্ষ, আমাদের বেশি বিজ্ঞাপন লাগে না, সিনেমা বাবুনের পয়সা লাগে না। তারপর আমরা বিজ্ঞাপনটা কেন দিব? কিছু বিজ্ঞাপন না দিলে আপনি যদি কিছু অ্যাড না দেখাইতে পারেন কাস্টমারকে, কাস্টমার হয়তো একটু মন বেজার করতে পারে যে আপনাদের এত বড় কোম্পানি অ্যাড নাই কেন। যদি আমরা অ্যাড এর বিরুদ্ধে, আমরা জানি অ্যাড এর টাকাটাই আপনাদেরকে দিয়ে দেওয়ার একটা সিস্টেম নেটওয়ার্কে আছে। তো এটা তো নেটওয়ার্ক না, তো এটা তো ট্রেডিশনাল ব্যবসা, এই জন্য এখানে আমাদেরকে অ্যাড করতেই হচ্ছে, কোনো উপায় নেই। তো এখন এরপরে কেউ যদি আরো ফার্দার যদি কৌশল শিখতে চান কিভাবে আপনি সফল হবেন এই ইয়েতে, সেটা আমার সাথে ইন্ডিভিজুয়ালি যদি যোগাযোগ করেন, আমি কিছু হয়তো 5 মিনিট কথার মাধ্যমে আপনাকে কৌশল দিতে পারি। তবে যারা আমরা বিদেশে আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই সেলসম্যানশিপে আপনারা অ্যাপ্লাই করে রাখবেন। যারা আজকে আমার কথা শুনতেছেন 900+ লোক, সবাই আপনারা এই সেলসম্যানশিপে জমা দিবেন।
আপনারা যারা আমার জন্য দীর্ঘ 12 বছর কষ্ট করছেন, হোসেনের জন্য 12 বছর কষ্ট করছেন, কোম্পানির জন্য 12 বছর কষ্ট করছেন, আপনারা এটা ডিজার্ভ করেন। আপনারা যদি এখানে সেলসম্যানশিপে না আসেন, আমার কাছে আফসোস লাগবে। আর এটা কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, এখানে সেলসম্যানশিপটা আপনি মহাপণ্ডিত হওয়ার দরকার নাই, অনেক বেশি বিদ্যার দরকার নাই, অনেক বেশি জ্ঞানের দরকার নাই, অনেক বেশি লোক চেনার দরকার নাই। আপনি যদি খালি চিন্তা করেন আপনি পারবেন, এটাই যথেষ্ট। খালি নিজেরই জিজ্ঞেস করেন আপনি পারবেন কিনা, নিজেই বলবেন হ্যাঁ আমি পারবো। এই যে আপনি পারবো বলবেন, এখান থেকে আপনি পাইরে ফেলাবেন। বাকিটুক কাজ করব আমরা। আমরা বর্তমানে কর্পোরেট অফিস নিচ্ছি বৈশাখী টিভির বিল্ডিং এর নিচে 3 তলা, আমরা অলরেডি ইয়ে করে ফেলছি, আম, ভাড়া নিয়ে ফেলছি 5,000 স্কোয়ার ফিট। সেখানে কর্পোরেট অফিস হচ্ছে, এরপরে আমাদের হবে সেলস অফিস। পল্টন ইয়ের দিকে, কাকরাইলের দিকে আমাদের অনেক বড় ইয়ে হবে, 5,000 5,000 10,000 স্কোয়ার ফিটের অফিস হবে, আপনার সেলসের অফিস। এইভাবে একই ধরনের সেলস অফিস চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর সব ডিভিশনে আমাদের বড় সেলস অফিস হবে। এর বাইরে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা মার্কেটিং অফিস নেব। মার্কেটিং আর সেলস এর মধ্যে পার্থক্য হলো, মার্কেটিং অফিস হচ্ছে প্রচারণার জন্য, সেলস অফিস হচ্ছে লেনদেনের জন্য। সেলস অফিস হয়তো সব ডিস্ট্রিক্টে হবে না, কারণ আমরা অনলাইনে তো সেল করতে পারবো। তবে মার্কেটিং অফিস হবে যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা বসবে, ম্যানেজাররা বসবে। সেলস অফিসগুলোতে এজিএম আর জিএমরা বসবে। আর এখানে ডাইরেক্টর মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করব আমি, আর আমার সাথে সহযোগিতা করবে আরো 12 জন ডাইরেক্টর। আরো 12 জন ডাইরেক্টর থাকবে যারা মার্কেটিং ডাইরেক্টর হিসেবে আমার সাথে কাজ করবে। আমরা 12 থেকে 13 জন একসাথে কাজ করব। তার মানে আমরা মার্কেটিংটাও কিন্তু আমি একা রিস্ক নিচ্ছি না, আমার সাথে আরো 10 12 জন নিচ্ছি। এক একজন মার্কেটিং ডাইরেক্টরকে আমি এক একটা বিভাগে হয়তো ব্যবহার করব। এক একজন মার্কেটিং ডাইরেক্টর এক একটা বিভাগের দায়িত্ব থাকবে, এইভাবে করা হবে। তো এই পর্যন্ত আমার আপনাদের কাছে এই স্বপ্ন শহরের উপস্থাপনা। তাইলে এখন করতে হবে কি, কি কাজ করবেন? খুব সিম্পল, আমাদের একটা ফর্ম আছে, সেটার নাম হচ্ছে আগ্রহ প্রকাশপত্র। এইটাকে আগে আপনি যে কাজ করতে চান আপনার আগ্রহটা আপনি দেখান। এটাকে ইংলিশে বলে লেটার অফ ইন্টেন্ট। আপনি লেটার অফ ইন্টেন্ট পূরণ করবেন, সেখানে একজন সুপারিশ করে দিলেও হইলো। সুপারিশকারী কিন্তু স্পন্সর লাগে, এখানে কোনো স্পন্সর নাই, এখানে স্পন্সর সিস্টেম রাখি নাই, এখানে সবাই একই লেভেলে আছেন। শুধু আপনি কি করবেন, এই 20,000 লোকের থেকে নিজের পছন্দ করা যে কোনো 10 জন সেলস এক্সিকিউটিভের সাথে আপনার, যাদের সাথে আপনার কেমিস্ট্রি মিলে, যাদের সাথে আপনার ভাবে মিলে, যারা আপনাকে পছন্দ করে লিডার হিসেবে, এরকম 10 জনকে আপনি নেবেন একটা টিম করার জন্য। প্রতি 10 জনে মিলে একটা টিম করে ফেলবেন। টিম করে সেই টিমের কি করবেন, টিমের আপনি প্রধান হলেন, আপনি তাদেরকে হেল্প করবেন, এবং সেই প্রধান মানে হচ্ছে আপনার সুপারভাইজার, তাই না? এবং টিমকে আপনি হেল্প করবেন কিভাবে তারা 50টা ফ্ল্যাট বুক দিতে পারে। শুরু করবেন এই জায়গা থেকে, প্রথম টার্গেট করবেন সুপারভাইজার হওয়ার জন্য। তো সুপারভাইজার হইতে হলে ওই যে বললাম 10 জন করে আপনি টিম করবেন। এখন যখন এরকম টিম হয়ে যাবে অনেকগুলা, কতগুলো টিম হবে, প্রায় 2,000 টিম হয়ে যাবে কিন্তু। এখন 2,000 টিম যখন হয়ে যাবে, 2,000 টিমের থেকে 5টা করে টিম একজোট হবে ভবিষ্যতে। 5টা টিম একজোট হয়ে একজনকে তারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাবে, যোগ্য যে, তাকে বললো যে ঠিক আছে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেল। এরপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম 4 জনকে নিয়ে আপনারা একটা টিম করলেন, সেখানে একজন ম্যানেজার হয়ে গেল। এটা এই হচ্ছে আমার, আমি আপনাকে একটা টিপস দিয়ে দিলাম, আইডিয়া দিয়ে দিলাম কিভাবে আপনি শুরু করবেন। তবে প্রথম শুরু করবেন 10 জন সেলস এক্সিকিউটিভ নিয়ে, আপনি আগে সুপারভাইজার হয়ে যাবেন। এটা গেল একটা। দ্বিতীয়টা হলো, যারা আমার সাথে কোম্পানিতে আছেন, আমি জানি অনেকে কোম্পানি করছেন, প্রচুর কোম্পানি করছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য আছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, গ্রিন, ব্লু, গোল্ড এবং ডিডাব, ডিডিআইএফ যা আছে, তাদের কাছে আমার অ্যাডভাইস হলো আপনারা এই জায়গাটাতে একটা কৌশল করতে পারেন, যে কৌশলে আপনারা বেশি বেনিফিটেড হবেন। সেটা হচ্ছে, আপনারা চাইলে কোম্পানির নামও কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভ নিতে পারেন, কারণ কোম্পানি নিজেও কিন্তু একটা ব্যক্তি সত্তা। একটা মানুষ যেমন একটা ব্যক্তি, কোম্পানিও কিন্তু ব্যক্তি। পার্থক্য হচ্ছে কোম্পানি হচ্ছে আর্টিফিশিয়াল ব্যক্তি। তাহলে কিভাবে কাজটা করবেন, আপনারা করবেন কি, ওই যে সেলস রিপ্রেজেন্টেটিভ যখন হবেন, তখন কোম্পানিকেও একটা সেলস রিপ্রেজেন্টেটিভ বানাবেন। বানায় আপনারা ওই কোম্পানিতে যে 10 জন ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার আছেন, এরা সবাই ওই কোম্পানির অধীনে আপনারা একটা টিমে চলে আসবেন, আর কোম্পানি হবে আপনাদের সুপারভাইজার। তো কোম্পানি সুপারভাইজার হলে সেখানে আপনারা আপনাদের যোগ্য একজন লিডারকে, একজন ডাইরেক্টরকে বলবেন যে আপনি কোম্পানির দায়িত্বে থাকেন। সে নিজে একটা পার্সোনাল কোটাতে থাকবেই, প্লাস সে নমিনি ডাইরেক্টর হিসেবে কোম্পানির দায়িত্বে থাকবে। তাহলে কোম্পানিতে যখন 1 লক্ষ টাকা ইনকাম আসবে সুপারভাইজার হিসেবে, ওই যে আপনারা নিজেরা 10 জন যারা আছেন ওই কোম্পানির সাথে সেলস এক্সিকিউটিভ, ওই 1 লক্ষ টাকা মাসে ভাগ করে নিলেন, 10,000 করে 10 জনে, অসুবিধা কি? কারণ কোম্পানি তো আর ভাত খায় না, কিন্তু কোম্পানি সেলস সুপারভাইজার হয়ে গেল।
এরকম 4টা কোম্পানি যখন সেলস সুপারভাইজার হয়ে গেল, সেখান থেকে একটা কোম্পানিকে আপনারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই বানাইতে পারেন। তাহলে একটা কোম্পানি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইলো 2.5 লক্ষ টাকায় গেল। মানে আমি বুঝাতে চাচ্ছি, আপনারা নিজেরা আপনাদের যে সুপারভাইজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার চাইলে আপনার কোম্পানিকে আপনি কিন্তু জিএম বানাইতে পারেন। সুবিধা হলো কি জানেন, আপনি একা এই টাকাটা এনজয় না করে আপনার যারা অ্যাসোসিয়েট আছে, যারা আপনাকে বিশ্বাস করে আপনার কোম্পানিতে শেয়ার হোল্ডার হিসেবে ডাইরেক্টর আছে, আপনি তাদেরকে হেল্প করলেন। ধরেন আমি যদি হই, আমি কিভাবে করব? মনে করেন আমি একটা কোম্পানি কনজিউমার মার্কেটিং লিমিটেড, আমি মনে করেন সেই কোম্পানির আমি এমডি বা চেয়ারম্যান, আমি বোর্ড মিটিং ডাকবো। ডাইকা বলবো যে আমি আমার কোম্পানির নামে এই সেলস রিপ্রেজেন্টেটিভ নিতেছি, আপনারা 10 জন আমার সাথে আসেন, আপনারা সেলস এক্সিকিউটিভ হবেন, এবং এই কোম্পানি হবে আপনাদের টপ লাইন বা সিনিয়র অ্যাসোসিয়েট, যেটা বলছি আপলাইনের মতো। তো তখন সেখানে চেয়ারম্যান অথবা এমডি থাকবে এটার দায়িত্বে, ওই মেইন কোম্পানির দায়িত্বে। আবার চেয়ারম্যান নিজ নামেও কিন্তু ইয়ে থাকতে পারে, ব্যক্তি নামেও সে 50টা ফ্ল্যাট বেচতে পারে। তাহলে কি দাঁড়ালো, চেয়ারম্যান আপনার কোম্পানিও সে পরিচালনা করছে, আবার নিজেও ব্যক্তি নামে আছে 10 জন। এখন এই 10 জনে যখন আপনার 50টা করে 500 ফ্ল্যাট বেচে ফেলবে, আপনার কোম্পানি কিন্তু 500 ফ্ল্যাটের উপরে 1600 টাকা ইয়ে 200 টাকা করে পাবে। 500 ফ্ল্যাটের উপরে 1 লাখ টাকা আসবে। তো এই আইডিয়াটা আপনারা করতে পারেন, এটা করলে খুব ভালো হবে। তাহলে আপনার কোম্পানিও একটা ইনকামে গেল, মানে আপনার কোম্পানি একসময় হয়ে গেল সুপারভাইজার, এরপরে কোম্পানি হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোম্পানি। এইভাবে যদি কোম্পানি আপনার ইয়েতে চলে যায়, জিএম পর্যন্ত যায় 20 লাখ টাকাতে, তাহলে আপনার কোম্পানিতে প্রত্যেক মাসে যে 20 লাখ টাকা এলো, এটা আপনারা ডাইরেক্টরে ভাগ করে নেন, মানা করছে কে? 20 জনের 20 লাখ টাকা নিয়ে যান মাসে, কোনো সমস্যা নাই। কারণ অনেক কোম্পানি আছে 20 জনের বেশি ইয়েও নাই, ডাইরেক্টর শেয়ার হোল্ডার নাই, আমি জানি। তাহলে কোম্পানি কিন্তু একটা সাইড ইনকাম করলো। এই বুদ্ধিটা আপনারা করতে পারেন, এটা আপনাদের জন্য হলো শেষ বুদ্ধি। এখন আপনারা যারা হাত তুলছেন, সেখান থেকে আমি কয়েকজনকে কথা বলার সুযোগ দেব, তবে